শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাহিত্যালাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের ৩১তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আবুল কাশেম ফজলুল হকের জন্ম কিশোরগঞ্জে 1944 সালে এবং তার উচ্চশিক্ষা বাংলা ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি 1965 সনে স্নাতক এবং 66 সনে স্নাতকোত্তর লাভ করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন বাংলা বিভাগে এবং কয়েক বছর হলো তিনি সেখান থেকে অবসর নিয়েছেন, যদিও এই মুহূর্তে তাকে সম্মানসূচক আহমেদ শরীফ চেয়ারে নিয়োগ দেওয়া হয়েছে। আবুল কাশেম ফজলুল হকের প্রথম গ্রন্থটি প্রকাশিত হয় একেবারে স্বাধীন বাংলাদেশের সূচনা লগ্নে 1972 সালে, মুক্তির সংগ্রাম, এবং তার কয়েক বছর বাদে তার আরেকটি গ্রন্থ প্রকাশিত হয় আমাদের এই মুক্তির সংগ্রামের যে আতুর ঘর, যে ভাষা আন্দোলন, সে 21শে ফেব্রুয়ারিকে নিয়ে। তার লেখালেখির ক্ষেত্র দুটো ভাগে বিভক্ত, একটি সাহিত্য সংস্কৃতি আর একটি সমাজ রাজনীতি। সাহিত্য বিষয়ে তার উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে সাহিত্য চিন্তা, সাহিত্য সংস্কৃতি প্রসঙ্গে, ঊনবিংশ শতকের মধ্যশ্রেণী এবং বাংলা সাহিত্য, কালের যাত্রার ধ্বনি ইত্যাদি। এবং রাজনীতি ও দর্শন বিষয়ে তার গ্রন্থ রয়েছে রাজনীতির দর্শন, বাংলাদেশের রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা, মানুষ ও তার পরিবেশ, মাও সেতুংয়ের জ্ঞান তত্ত্বের ভূমিকা। এর বাইরে তিনি অনুবাদও করেছেন কিছু। বার্টন রাসেলের দুটি গ্রন্থ, পলিটিক্যাল আইডল এবং হোপ ফর এ নিউ চেঞ্জিং ওয়ার্ল্ড। এর বাইরে 2011 সনে তার নির্বাচিত প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি তার এই কাজের এবং সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ 1981 সালে বাংলা একাডেমি থেকে সাহিত্য পুরস্কার পান। এছাড়া তিনি লোকায়ত নামে একটি অত্যন্ত মর্যাদাবান সমাজ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকাও সম্পাদনা করে থাকেন। তো আজকে আমরা এই মানুষটির সঙ্গে কথা বলবো মূলত তার জীবন, তার সাহিত্য চিন্তা এবং বাংলাদেশের সাহিত্য বিষয়ে, তার সমাজ সাহিত্য বিষয়ে তার চিন্তা ভাবনার খানিকটা অনুসন্ধান এবং খানিকটা পরিচয় পাবো বলে। তা আমি সবার শুরুতে বিস্তারের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অন্তর্জাল মঞ্চে। আমি কি কথা বলবো এখন? আপনি? হ্যাঁ, ঠিক আছে, আমি প্রশ্ন করে শুরু করি। আমরা যেটা করে থাকি যথারীতি, আমাদের আমন্ত্রিত অতিথির যে একেবারে সাহিত্য জীবনের যে সূচনা পর্বের গল্পটা, অর্থাৎ কিভাবে কেন আপনি বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হলেন, বাংলা ভাষা ও সাহিত্য পড়তে চাইলেন, সেখান থেকে কিভাবে লেখালেখি, গবেষণা, শিক্ষকতার সঙ্গে যুক্ত হলেন এবং একটা জীবন বাংলাদেশের ভাষা, সাহিত্য, সমাজ নিয়েই নিজেকে জড়িয়ে রাখলেন, সেই জীবনের সূচনা পর্বের অর্থাৎ গোড়ার যে গল্পটা, সেটা খানিকটা শুনতে আগ্রহী আমরা। আসলে লেখালেখিতে আমি আসি স্কুলে পড়ার সময়। আমার বাবা এবং চাচারা সবাই শিক্ষক ছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তো আমি বাংলা বই যেটা আমরা পড়তাম, আমার নিজের স্কুলের বই, তাছাড়াও অন্য স্কুলে যারা পড়ে তাদের বই। এখন যেমন এক বিষয়ে একটাই বই থাকে সেরকম না, তখন এক বিষয়ে বেশ কয়েকটা বই থাকতো, 10টা 15টা। তা থেকে প্রত্যেক স্কুল বিবেচনা করে পাঠ্যসূচি তৈরি করত। সেইভাবে আমি বাংলা পাঠ্য বই পড়েই সাহিত্যের প্রতি আকৃষ্ট হই। পরে যখন হাই স্কুলে একটু উপরের ক্লাসে পড়ি, তখন আমি কবি জসিমউদ্দিনের সুজনবাদিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠ, শরৎচন্দ্রের কিছু বই, যে ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান বলা হয় মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন, এইসবের লেখক, তার কিছু লেখা পড়ি। এর দ্বারা আমার মধ্যে লেখা আগ্রহ জাগে, আমিও তো চেষ্টা করলে লিখতে পারবো, এরকম একটা ধারণা হয়। আমি যখন ময়মনসিংহ জেলা স্কুলে পড়ি, তখন আমাদের যিনি হেডমাস্টার ছিলেন, তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মেয়ের জামাতা। তিনি সাহিত্যানুরাগী ছিলেন
এবং তিনি যে ছাত্রদেরকে মনে করতেন যে এদের তো মেধা আছে, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবেও আলাপ করতেন। আমার সঙ্গে সেরকম আলাপ হয়েছে এবং তিনি সবসময় আমাকে উৎসাহিত করেছেন, বাংলা ভাষায় লেখো, প্রবন্ধ লেখো, বিভিন্ন জায়গায় ছাপো ইত্যাদি। তো সেই অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ময়মনসিংহ জিলা স্কুলের ম্যাগাজিন প্রকাশ বন্ধ হয়ে গেছিল। তো 1956 সনে আবার আমাদের হেডমাস্টার এবং অন্য শিক্ষকরা সিদ্ধান্ত নিলেন যে ময়মনসিংহ জেলা স্কুল ম্যাগাজিন প্রকাশ করা হবে। সেই ম্যাগাজিন প্রকাশের জন্য নোটিশ দিয়েছে লেখা দেওয়ার। আমি তাতে 4টা লেখা দিলাম, একটা না হয় আরেকটা, আরেকটা না হয় আরেকটা, একটা তো ছাপা হবেই। তো 4টা লেখা দিলাম। একটা সৌন্দর্য ও সৌন্দর্যানুরাগ, সৌন্দর্য ও সৌন্দর্যানুরাগ। আরেকটা লেখা তাজমহল, আগ্রার তাজমহল। আরেকটা লেখা ছাত্র জীবনের কর্তব্য। আরেকটা লেখা ছিল ঠিক স্মরণে আসছে না, আমি কিছু বইপত্র পড়ে দেখলে আমার বলতে পারবো। তো এই লেখাগুলো প্রত্যেকটাই যে শিক্ষক এই ম্যাগাজিন দেখাশোনা করার দায়িত্বে ছিলেন তিনি পড়েছেন এবং পড়ে আমাকে খুব উৎসাহিত করেছেন। তুমি তো লিখতে পারো, ভালো লিখতে পারবে, ভবিষ্যতে আরো ভালো লিখবে, এটা আশা করি। যাই হোক, আমার এই সৌন্দর্য ও সৌন্দর্যানুরাগ এই লেখাটা ছাপা হলো ম্যাগাজিনে। তাতে আমি উৎসাহ বোধ করেছি। আর ময়মনসিংহে কয়েকটা সাপ্তাহিক পত্রিকা বের হতো, সেগুলিতে খুব উচ্চ স্ট্যান্ডার্ডের তা না, খুব একটা অনুরাগ নিয়ে, আগ্রহ নিয়ে, দেশপ্রেম, সাহিত্যানুরাগ ছিল ওই পত্রিকাগুলোর সম্পাদকদের মর্মে। তো সেই সব পত্রিকায় আমি কিছু কবিতা লিখেছি, কবিতা লেখার প্রতি আমার আগ্রহ ছিল, ওইসব পত্রিকায় ছেপেছি। এইসবের মধ্য দিয়ে আমার আগ্রহ বেড়েছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন মোহাম্মদ বরকতুল্লাহ, একজন লেখক, দার্শনিক, তার বই মানুষের ধর্ম, এটা আমি পড়ি এবং এই বইটার ভাষা, এই বইয়ের বক্তব্য সবটাই আমার কাছে খুব ভালো লাগে। একেবারে আমি মগ্ন হয়ে যাই এই মানুষের ধর্ম বই পড়ে। এইখানে মোহাম্মদ বরকতুল্লাহ এটাই প্রথম বই। যখন এই বই লেখেন তখন তার বয়সও খুব বেশি না, 30 বছরের মতো বয়স। তো এই বইটার বিষয়বস্তু কি, ঠিক ওই যে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, এইসব ধর্মের কথা তাতে তিনি লেখেননি। যেমন জলের ধর্ম, বায়ুর ধর্ম বিজ্ঞানের বইতে আমরা পড়েছি, ঠিক সেই রকম মানুষেরও যে একটা জীবন ধর্ম আছে। নানাভাবে মানুষের এই জীবন ধর্মের মর্ম তিনি প্রকাশ করবার চেষ্টা করেছেন এই বইতে, 5-6টা প্রবন্ধ। তো মোহাম্মদ বরকতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে MA পড়েছিলেন, তার চিন্তার মধ্যে দর্শনের পরিচয় আছে। মানুষের ধর্ম লেখার পর তিনি ধীরে ধীরে ইসলামের ইতিহাস বিষয়ক লেখায় আগ্রহী হলেন। পারস্য প্রতিভা নিয়ে তার বই আছে, পারস্যের কবি সাহিত্যিক ওমর খৈয়াম থেকে আরম্ভ করে শেখ সাদি থেকে আরম্ভ করে কয়েকটা। তো এই সব বই পরবর্তীকালের, এবং তিনি ইসলামের ইতিহাসে বা মুসলিম ইতিহাসে চলে যান। এই 4 খলিফা সম্পর্কে আলাদা বই লিখেছেন, কারবালার যুদ্ধ সম্পর্কে লিখেছেন, আরব জাতির বিকাশ, ইসলাম প্রচার, এইসব বিষয়। কিন্তু প্রথম বই যে মানুষের ধর্ম, সেটা বায়ুর ধর্ম বা জলের ধর্ম, বিজ্ঞান বইতে এইসব লেখা আমরা পড়েছি। সেইভাবে মানুষের একটা স্বতঃস্ফূর্ত ধর্ম আছে, এগুলো লিখেছেন খুব আবেগপূর্ণ ভাষা। বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়ার সিদ্ধান্ত নেয়ার পেছনের প্রণোদনাটা কি ছিল? বুঝছি, আমি কালী প্রসন্ন ঘোষের লেখাও ওই সময়ে পড়েছি, স্কুলে পড়ি সময় এবং পরেও মাঝে মাঝে। আমি বিজ্ঞানে পড়তাম ঢাকা কলেজে, ISC। কিন্তু একটা পর্যায়ে মনে হলো বিজ্ঞান না পড়ে মানে আর্টস কোনো বিষয়, কলা অনুষদের কোনো বিষয় পড়লে ভালো হবে। সেই জন্যে আমি ভর্তি হতে গেলাম বাংলা বিভাগে, আমি ভর্তি হতে চেষ্টা করলাম ইংরেজি বিভাগে, আমি ভর্তি হতে চেষ্টা করলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারতাম যেভাবে তারা ভর্তি নেয়। এখনকার মতো পরীক্ষা ছিল না, ভর্তি পরীক্ষা ছিল না, সম্পূর্ণ
ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটের মানে রেজাল্ট দেখে ভর্তি করতাম। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারতাম, ইংরেজি বিভাগেও ভর্তি হতে পারতাম, হয়তো ছাত্র সংখ্যা কম ছিল, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত আগ্রহে আমার বাবা মা আত্মীয় স্বজন সবার নিষেধ সত্ত্বেও আমি বাংলা বিভাগেই ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বাবা মার ইচ্ছার বাইরে গিয়ে বাংলায় ভর্তি হলাম। যদিও আমি ভর্তি হওয়ার যখন ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি তখন আবার বাবা মা আমাকে বাধা দেননি। বাংলায় ভর্তি হওয়ার একটা বড় কারণ এই যে মানে স্কুলে এবং কলেজে বাংলা যে টেক্সট বই ছিল সেই বইগুলো তখনকার অনেক উন্নত স্ট্যান্ডার্ডের ছিল। ওই মানে ক্লাস 9-10 যে বই সেটা বাংলা বই সম্পাদনা করেছিলেন কবি বেনজির আহমদ। তখন বাংলা ভাষার সবচাইতে ভালো মানে ক্লাস 9-10 ছাত্রদের পড়ার মতো সেরকম লেখা ছিল। সে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, আরো অনেক লেখকের। এবং এই সব লেখা যে প্রতি বছর পাঠ্য থাকবে তা না, নির্দিষ্ট কয়েকটা লেখা প্রতি বছর পাঠ্য থাকছে। কিন্তু বইটা করা হয়েছিল এই উদ্দেশ্যে যাতে এই বইটা রক্ষা করে, পরবর্তী জীবনেও হাতে রাখলে কি হবে, একটা জ্ঞানানুরাগ জাগবে, সাহিত্যানুরাগ। তো ওইসব দিক দিয়ে আমি মোহাম্মদ বরকতুল্লাহ লেখার দ্বারা অনেক প্রভাবিত হয়েছি। কবি জসিমউদ্দিনের সুজনবাদিয়ার ঘাট এগুলো, তারপরে মোহাম্মদ বরকতুল্লাহ রুবি, কালীপ্রসন্ন, এইসবের মধ্য দিয়ে আমার মধ্যে একটা দার্শনিক প্রবণতা দেখা দেয়। বাংলা বিভাগে ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষেও আমি কিছু কবিতা লিখেছি, পরে কবিতা খুব কম লিখেছি, মূলত চিন্তামূলক প্রবন্ধ, রিফ্লেক্সিভ এসে এইসব লিখেছি। তো এই লিখতে লিখতে আমি MA পাশ করে যাওয়ার পরে কালের যাত্রার ধ্বনি নামে একটা দীর্ঘ প্রবন্ধ লিখি। সেটা আমার এক বন্ধু ফজলুল হক সরকার পলিমাটি বলে একটা সংকলন বের করতেন, অনিয়মিত হলেও তিনি 10-12টা সংখ্যা বের করেছিলেন। তার প্রথম সংখ্যাতেই আমার এই দীর্ঘ লেখাটা ছাপল। লেখাটা আমার যদি মনে পড়ে 40-42 পৃষ্ঠার মতো। ছোটদের সংকলনে, ছাত্রদের সংকলনে ওইরকম দীর্ঘ লেখা ছাপা হয় না, কিন্তু আমার লেখাটা পড়ে আমার সেই বন্ধু অত্যন্ত পছন্দ করেন এবং এটাকে ফার্স্ট আর্টিকেল করে গুরুত্ব দিয়ে ছাপে। আর ওই সময় বিশ্ববিদ্যালয়ে নানা রকম তর্ক বিতর্ক ছিল সাহিত্য বিষয়ে। যেমন আব্দুল্লাহ আবু সাইদ বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের সিনিয়র, উনি MA পাশ করে গেছেন, তারপরে পরে আমরা ভর্তি হয়েছি। কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে যারা লেখক, লিখতে আগ্রহী তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতেন, বিশ্ববিদ্যালয়ে আসতেন, মধুর ক্যান্টিনে বসতেন অথবা অন্য কোথাও। তো তার কথাবার্তা শুনেছি, সেটারও কিছু প্রভাব আমার পড়েছে। কিন্তু একটা বিষয় দেখেছি যে বুদ্ধদেব বসু, তার সঙ্গে যে লেখকেরা ছিলেন, জীবনানন্দ দাশ সহ কবিতা পত্রিকা বের করতেন, সেটার একরকম অন্ধ অনুসারী ছিলেন। আব্দুল্লাহ আবু সাইদ, রফিক আজাদ, আব্দুল মান্নান সৈয়দ, আমার আরো বেশ কয়েকজন বন্ধু লেখক ছিলেন। তো আমার কাছে এই ধারার যে পেসিমিস্টিক চিন্তার বই, মানে খুব দুঃখবাদী, নৈরাশ্যবাদী, হতাশাবাদী চিন্তা চেতনা, এইটা একেবারেই গ্রহণযোগ্য মনে হতো না। বুদ্ধদেব বসুর ভাষা অত্যন্ত চমৎকার, আমি মুগ্ধ হয়েছি। এখন আমি বলতে পারবো তার বিভিন্ন বইয়ের কিছু কিছু বাক্য, অনুচ্ছেদ। এই জীবনানন্দ দাশ অনেক বড় কবি, কিন্তু তখন ঢাকার যারা কবি শামসুর রহমান থেকে আরম্ভ করে আমাদের পর্যন্ত যারা কবিতা লিখতেন, তারা এই জীবনানন্দ দাশকেই মনে করতেন যে আমাদের অনুসরণ করার মতো কবিতা লেখক। এবং তখন দেখাতে চেষ্টা করতেন সকলে যে জীবনানন্দ কত বেশি নৈরাশ্যবাদী ছিলেন। জীবনানন্দের মধ্যে আশাবাদ ছিল, কিন্তু সহজ করে পড়তে গেলে, দেখতে গেলে জীবনানন্দকে মনে হয় তিনি তো জীবন জগতের কোনোটাই ভালো মনে করেন না, ভালোটাকে তিনি ছোট করে দেখেন, মন্দটাকেই তিনি অনেক বড় করে দেখেন। তো এই বিষয়গুলো, এই নৈরাশ্যবাদ আমি গ্রহণ করতে পারিনি। আমি রবীন্দ্রনাথের যে আশাবাদ, মর্তপ্রীতি, এই জীবন, এই পৃথিবী অনেক সুন্দর, কষ্ট আছে, কিন্তু সমস্ত কিছু অতিক্রম করে ভালোর দিকে আমরা যেতে পারি, মানব জাতি ভালোর দিকেই যাবে শেষ পর্যন্ত, এরকম একটা চেতনায় আমি পৌঁছলাম। তো ওই সময়ে
তখন 21শে ফেব্রুয়ারিতে সংকলন বের হতো প্রতি বছর। তরুণরা বের করতো, তাতে নানা ত্রুটি বিচ্যুতি থাকতো, কিন্তু সবটা মিলে তার মধ্যে যে একটা স্পিরিট ছিল দেশপ্রেমের, স্বায়ত্তবোধের। পাকিস্তান আমাদের রাষ্ট্র বটে, কিন্তু আমরা বাঙালি, বাঙালি হিসেবে আমাদের বিকশিত হতে হবে। রাষ্ট্রীয় ব্যাপারে আমরা পাকিস্তান মেনেই চলবো, কিন্তু আমাদের বাঙালি স্বাতন্ত্র্য, বাঙালি চিন্তা, বাংলার ইতিহাস, বাংলার সাহিত্য, বাংলার চিন্তা, এইটাকে অবলম্বন করে আমাদের এগোতে হবে। সেই সঙ্গে একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, যে কোনো রাষ্ট্রই তো আধুনিক যুগে একা একলা চলতে পারে না, অন্যদের সঙ্গে মিলে চলতে হয়। মিলে চলতে গেলে একটা আন্তর্জাতিক সম্প্রীতি দরকার। আবার বিবাদা হয়, যুদ্ধ বিগ্রহ পরিহার করে কি করে পৃথিবীতে শান্তি স্থাপন করেছে, এইসব চিন্তা করতাম। তাই এইসব চিন্তার কথাই আমার প্রথম দিককার কিছু লেখা ছিল। পাকিস্তান ও আমরা, এরপর তো আপনার অনেক বই বেরোলো, আমি কয়েকটি বইয়ের নাম করেছি আর কি। হ্যাঁ, আপনার যে এর পরের যে সাহিত্য জীবন, যে দীর্ঘ সাহিত্য জীবন, যেখানে আপনার প্রাপ্তমনস্ক হয়েছেন এবং এক ধরনের দায়বদ্ধতার চর্চা করেছেন, সেই সাহিত্যিক জীবনের আপনার উল্লেখযোগ্য কাজগুলো, আপনার গবেষণা কর্মগুলো, আপনার চিন্তার যে বহিঃপ্রকাশগুলো ঘটেছে নানাভাবে, সেগুলো সম্পর্কে যদি একটু বলতেন, কয়েকটি বিখ্যাত গ্রন্থ সম্পর্কে। তো যেটুকু বললাম আমার মনটা কিভাবে গঠিত হয়েছে সেই সম্পর্কে। এখন আমার প্রথম বই কালের যাত্রার ধ্বনি, এইটা যখন বের হয় তখন খুব প্রশংসিত হয়েছিল। একজন তরুণ লেখক এইরকম একটা বই লিখতে পেরেছে, এটা তো অভাবনীয়। এই বইটা ঢাকা থেকে প্রশংসিত হয়েছে, তার চেয়ে বেশি প্রশংসিত হয়েছে কলকাতা থেকে। এই বইটি কত সালে বেরিয়েছিল? এই বইটি, এটা প্রথম ছোট ছিল, একটা মাত্র লেখাই ছিল, কালের যাত্রার ধ্বনি। এটা বেরিয়েছিল 1967 সনে, আমি পেন পাশ করে যাওয়ার পরে। তারপরে বাংলাদেশ হওয়ার পরে আরো সংস্করণ হয়েছে এবং বড় হয়েছে, আরো কিছু লেখা যুক্ত করে বইটা বড় হয়েছে। সেটা অনেকদিন পরে এখন আবার প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। হ্যাঁ, 2014 সালে দেখলাম একটা সংস্করণ বেরিয়েছে বড়। হ্যাঁ, আচ্ছা বলুন। এখন ব্যাপার হলো যে আমার অনুসন্ধানের বিষয় কি ছিল ওই বইতে, ভাষা এবং সাহিত্য বিষয়ক, সংস্কৃতি, ভাষা, সাহিত্য। আমার অনুসন্ধানের বিষয় ছিল যে আমি তো চারপাশে দেখতে পাই কেবল বাংলার ছাত্রেরা, বাংলার শিক্ষকেরা বাংলা ভাষা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে চিন্তা করে, অন্য বিষয়ের লোকেরা বাংলাকে এড়িয়ে যায়। বাংলায় কি আছে, ইংরেজিতে পড়তে হবে। আমি দেখেছি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, বোটানি, জিওলজি, এই সমস্ত ডিপার্টমেন্টেই ইংরেজির প্রতি শিক্ষকেরা এবং ছাত্রেরা আগ্রহী, বাংলার প্রতি আগ্রহী খুব কম। দ্বিতীয়ত, সাহিত্য ব্যাপারটাকেই সবাই মনে করে যে সাহিত্য দিয়ে কি হবে, কবিতা পড়ে কি হবে, এরকম একটা মানসিকতা লক্ষ্য করেছি। এর মধ্যে কিছু ব্যতিক্রম ছিল। তো সেই অবস্থায় আমি অনুভব করেছি যে ঢাকা কেন্দ্রিক আমাদের যে সংস্কৃতি, এখনকার ভাষায় বলতে পারি জাতীয় সংস্কৃতি, এর একটা বড় সীমাবদ্ধতা হলো নিজেদের ভাষা ত্যাগ করে ইংরেজি ভাষার দিকে থাকা। ব্রিটিশ শাসন এই দেশে অনেকদিন ছিল, 190 বছর। তো সেটার প্রভাবে যে ইংরেজি দিকে যাত্রা, এটা রয়ে গেছে। এর মধ্যে রাষ্ট্রভাষা আন্দোলন 1952 সনে হয়েছে। আমি জীবনের প্রথম মিছিলে গিয়েছিলাম 21শে ফেব্রুয়ারির পরে। 22শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র নিহত হয়েছে। সেখানে আমাদের স্কুলে যারা ছাত্র, তারা 22শে ফেব্রুয়ারি ক্লাস করেনি এবং মাঠে একটা জাম গাছ ছিল, সেটার তলায় একত্রিত হয়ে বলছে যে আমরা ক্লাস করছি না, তার কারণ ঢাকায় নুরুল আমিনের পুলিশ গুলি করে ছাত্র হত্যা করেছে। তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা, অন্যতম রাষ্ট্রভাষা করার দাবির জন্য। এর প্রতিবাদে আমরা ক্লাস করব না। যারা মানে ক্লাস 9-10 ছাত্র, তারা বক্তৃতা দিয়েছেন। আর কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ থেকেও কিছু 2 জন ছাত্র আসেন আমাদের, এবং সেখানে বক্তৃতা দিয়ে রাষ্ট্রভাষা আন্দোলন কি, রাষ্ট্রভাষা আন্দোলন কেন, এবং মানে জাতীয়তাবাদী, বাঙালি জাতীয়তাবাদী নানান কথা, এইগুলো দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। তো কালের যাত্রার ধ্বনি বইতে এই যে আমাদের বুদ্ধিজীবীরা, লেখকেরা, কবিরা নিজেদের সত্তা, নিজেদের ভাষা ছেড়ে অন্যদিকে যেতে চান এবং বাইরের প্রভাবে নৈরাশ্যবাদ অবলম্বন করে লেখেন, আমি এটা পছন্দ করতাম। রবীন্দ্রনাথের কবিতা কিংবা জসিমউদ্দিনের কবিতা
এইগুলো আমার কাছে অনেক ভালো লাগতো। জসিমউদ্দিনকে খুব জীবনের প্রতি ভালোবাসা নিয়ে লিখছেন এরকম মনে হতো। তো এইগুলোর মধ্য দিয়ে আমার মন গঠিত হয়েছে এবং কালের যাত্রার বইতে বুদ্ধিজীবীদের কঠোর সমালোচনা করেছি তখন। বুদ্ধিজীবীরা বাঙালি জাতীয়তাবাদকে ধরছেন না, বুদ্ধিজীবীরা গণতন্ত্র সম্পর্কে কোনো লিখছেন না, কিন্তু নিজেদের রাষ্ট্র গড়ে তোলা সম্পর্কে লিখছেন না। আইয়ুব খানের শাসনকাল, অনেকেই আইয়ুব খানের যে পাকিস্তানবাদী আদর্শ সেটা অনুসরণ করছেন। এগুলো বুদ্ধিজীবীরা নিজেদের দায়িত্ব থেকে সরে গেছেন এবং একটা সুবিধাবাদী ভূমিকা গ্রহণ করেছেন। তখন পাকিস্তান লেখক সংঘ ছিল, সরকারি টাকায় গ্র্যান্ট পেয়ে তারা করতো, তাতে প্রগতিশীল লেখকেরাও ছিলেন। কিন্তু আমরা তরুণ বয়সী অনুভব করেছি যে যেখানে আমাদের সত্তা, আমাদের ভাষা বিকশিত করা দরকার, সেই জায়গায় তারা তো উল্টো বক্তব্য দেয়। পাকিস্তানকে কিভাবে সংহত করা যাবে? 6 দফা আন্দোলনের সময় আমি ছাত্রলীগ করতাম না, আওয়ামী লীগ করতাম না, ছাত্র ইউনিয়ন করতাম। তখন আমরা বিরাট ভাবে অনুপ্রাণিত হয়েছি 6 দফা আন্দোলন দ্বারা। মৌলানা ভাসানী বাঙালি জাতীয়তাবাদ বিষয়ে বক্তৃতা দিতেন, কিন্তু সুহরাওয়ার্দী সাহেব যখন আওয়ামী লীগের সভাপতি হলেন তখন আবার তার বক্তব্য ছিল যে করাচি আমাদের শক্তিশালী করা উচিত। করাচি তখন পাকিস্তানের রাজধানী, করাচি শক্তিশালী হলে তার অংশ ঢাকাও পাবে, আর আমরা যদি স্বায়ত্তশাসনের খুব আন্দোলন করি তাহলে এটা পাকিস্তানের ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে। এই বাস্তবতায় বঙ্গবন্ধুও তখন শেখ মুজিব এই বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে বিশেষ গুরুত্বের সঙ্গে কথাবার্তা বলতে পারেননি। তার অন্তরে বাঙালি জাতীয়তাবাদ ছিল, তার দলের নেতা মাথার উপরে পাকিস্তানি জাতীয়তাবাদী, এই জন্য তখন ছাত্রলীগ আওয়ামী লীগকে সংযত থাকতে হতো। তো এই সব কথা আমার কালের যাত্রার্থনী মূল প্রবন্ধটাতে এরপরে যে আরো বেশ কিছু বই বেরিয়েছে সেগুলোরও দুই একটা সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন। যে মুক্তি সংগ্রাম বইয়ের কথা আপনি উল্লেখ করেছেন, সেই বই এখনো আগামী প্রকাশনী থেকে বের হচ্ছে। তো এই মুক্তি সংগ্রাম বই পাকিস্তান থেকে কি করে আমরা বাংলাদেশে আসলাম, 1947 থেকে আরম্ভ করে 1971 সাল পর্যন্ত আমাদের যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনের ঘটনাবলী, এটা একটা সিস্টেমেটিক ইতিহাসের মতো এই কালের যাত্রার্থনী বই, মুক্তি সংগ্রাম বইতে আছে। তারপরে আমি লিখেছি 21শে ফেব্রুয়ারি আন্দোলন নামে, সেটা এখন একটু রিভাইজ করে আরো কিছু নতুন লেখা যুক্ত করে রাষ্ট্রভাষা আন্দোলন নামে বের করব, হয়তো আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে বের হবে। আমি মানুষ ও তার পরিবেশ বিষয়ে লিখেছি, সেইখানে পরিবেশ মানুষকে কতখানি প্রভাবিত করে এবং একজন ব্যক্তি মানুষ তার নিজের বুদ্ধিমত্তা এবং প্রতিভা দিয়ে পরিবেশকে কতখানি পরিবর্তন করতে পারে। এই পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক এইভাবে দেখতে চেষ্টা করছি। মানুষ কি অবস্থার দাস? মানুষ কি প্রবৃত্তির দাস? মানুষ তো চেষ্টা করলে নিজের অবস্থা কিছু না কিছু পরিবর্তন করতে পারে, যা চায় তাই করতে পারে না, কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা করতে পারে এবং কিছুটা করতে করতেই মানুষ অনেক দূরে অগ্রসর হয়। এবং বিজ্ঞান হলো মানুষের সবচেয়ে বড় অবলম্বন। আমরা সবাই বিজ্ঞানী হব তা না, কিন্তু যারা বিজ্ঞানী তারাই আসলে সভ্যতাকে সৃষ্টি করে, সভ্যতাকে বিকশিত করে, সংস্কৃতি সৃষ্টি করে, বিকশিত করে। এইরকম চিন্তার পরিচয় আছে মানুষ তার পরিবেশ বইটিতে। তারপরে রাষ্ট্র চিন্তায় বাংলাদেশ, আমি যে আশা নিয়েছিলাম পাকিস্তানকালে যে আমাদের ভাষা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রভাষা বাংলা, এবং বাংলাদেশ একটা গতিশীল পরিচ্ছন্ন সুন্দর রাষ্ট্র হবে, কিন্তু 1972 সাল থেকে দেখলাম নানান বিশৃঙ্খলা, এবং একটা পর্যায়ে এসে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, ফজলুল হক মনি সপরিবারে নিহত হন। ফজলুল হক মনির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, অনেক সময় একসঙ্গে কাজ করেছি। ফজলুল হক মনি সপরিবারে নিহত হয়েছেন। আব্দুর রব সেরনিয়াবাদ একই তারিখে একই সময় সপরিবারে নিহত হয়েছেন। এই সমস্ত ঘটনা দেখে মনে হয়েছে যে আমাদের জাতির, অর্থাৎ বাঙালি জাতির প্রধান দুর্বলতা রাজনৈতিক বুদ্ধির অভাব, রাজনৈতিক মোটামুটি সততার অভাব, এবং রাজনীতিকে লোকে, শিক্ষিত লোকেরা যথেষ্ট গুরুত্ব দেয় না। সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা নেই। এটার থেকে যন্ত্রণা অনুভব করলাম। তো সেই যন্ত্রণা বোধ থেকে রাষ্ট্রচিন্তায় বাংলাদেশ এই নামে বই, এর মধ্যে বেশ কয়েকটা প্রবন্ধ আছে লিখলাম। যুগ সংক্রান্তি ও নীতি জিজ্ঞাসা নামে একটা বই আছে আমার। আমি বলছি যে ক্রান্তিকাল বলে একটা কথা, এখন আমরা একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে চলছি। এই বক্তৃতা অনেক শুনেছি, বিশেষ করে ছাত্র ইউনিয়নের যারা নেতা ছিলেন
একটু প্রবীণ, এই কাজী জাফর আহমদ, তার অনুসারী হায়দার আকবর খান রনু, রাশিদ খান মেনন, এদের অনেক কথা শুনেছি। এবং তাতে আমি অনুপ্রাণিত হয়েছি যে তারা তো কথাটা সত্য বলছেন, যে যে কালে আমরা আছি এই কালে আমাদের জাতীয় এবং রাষ্ট্রীয় চিন্তা যেমন হওয়া উচিত সেই দিকে যাচ্ছে না। ভালো ভালো মানে ইস্যু নিয়েই তারা কথা বলছেন, কাজ করছেন, কিন্তু একটা রং ডিরেকশনে যাচ্ছেন। এই সব বিবেচনা করে রাজনীতি বিষয়ে আমি লিখতে আগ্রহী হয়েছি। একটা সময়ে ওই অনুভব করলাম যে নৈতিক চেতনা যদি অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত না থাকে তাহলে মানুষ মানে অর্থের দাস হয়ে যায়। সমাজের সেন্ট্রাল মোটিভই হয় কি করে আরো বেশি সম্পত্তি অর্জন করা যায়। কেবল কয়েকজন পুঁজিপতিকে দায়ী করলে ঠিক ইতিহাসের সত্য আসে না। আমাদের সাধারণ মানুষদের মধ্যেও ওই পুঁজিবাদী চেতনা আছে। কাজেই কয়েকজন পুঁজিবাদীর বিরুদ্ধে সংগ্রাম করে অবস্থা উন্নত করা যাবে না, নিজেদেরকেও বদলাতে হবে, পুঁজিবাদের অবসান করতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা। যুগ সংক্রান্তি ও নীতি জিজ্ঞাসা, আমরা একটা সংকটের সময়ে আসি, এইখানে নৈতিক চেতনা অবলম্বন করে কর্মসূচি অবলম্বন করে এগোতে হবে। এরকম আমার প্রত্যেকটা বইয়ের রচনার পেছনে চারপাশের পরিবেশ জাতীয় এবং আন্তর্জাতিক, সেই সঙ্গে বিচার বুদ্ধি খাটিয়ে মানুষই করতে পারবে এইরকম সম্ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমরা একটা ভালোই ধারণা পেলাম। তো এখন আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো সাহিত্য পড়িয়েছেন, শিক্ষকতা করেছেন, সাহিত্য সমালোচনা করেন এবং দেখেন, তো আপনার সেই পর্যবেক্ষণ এবং অবলোকনে বাংলাদেশের বর্তমান সাহিত্য, এখন বাংলাদেশ সাহিত্য যেখানে সে দাঁড়িয়েছে, তাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমাদের কোথায় অর্জন, কোথায় ব্যর্থতা, সেটা গুরুত্বপূর্ণ কথা। অতীতের কথা যতই আমরা বলি, আমরা বর্তমানে আছি, ভবিষ্যৎ সৃষ্টির আমাদের উপায় করতে হবে। সৃষ্টি মানে উন্নত অবস্থায় যাওয়া। মানুষ হিসেবে আমাদের দোষ ত্রুটিও অনেক আছে, কিন্তু সমস্ত দোষ ত্রুটি অতিক্রম করেও তো মানুষ ঐক্যবদ্ধ হয়। শেরে বাংলা ফজলুল হক তার নেতৃত্ব মেনে নিয়েছে লোকে এবং পরিপূর্ণ শ্রদ্ধা করেছে। মৌলানা ভাসানীও মানুষকে জাগ্রত করতে, উত্তেজিত করতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বেও এই দেশের মানুষ খুব ঐক্যবদ্ধ হয়েছে। তো আমাদের সাহিত্যে এইসবের পরিচয় আছে। রাষ্ট্রভাষা আন্দোলন, ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়া, যারা কবি সাহিত্যিক লেখক, তাদের চিন্তাকে এই ঘটনাগুলো উদ্দীপ্ত করেছে, পরিচালিত করেছে এবং তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত করেছে। তো এই সব বিষয় অবলম্বন করি পাকিস্তান কালে, বাংলাদেশ হওয়ার পরে বছর দশেক এইসব চিন্তায় লেখকেরা, আমাদের দেশের লেখকেরা অনুপ্রাণিত ছিলেন। কিছু লেখক ছিলেন সবসময় যারা প্রগতিশীল চিন্তার বাইরে রক্ষণশীল চিন্তা করেন। যেমন পাকিস্তান আমলে বিপুল সংখ্যক জনগণ, প্রায় সবাই একটা পর্যায়ে বঙ্গবন্ধুর নেতৃত্ব সমর্থন করে, যারা আওয়ামী লীগ করেন না তারাও বঙ্গবন্ধুর নেতৃত্ব সমর্থন করে এগোবার চেষ্টা করেছেন। এইসব চেতনার পরিচয় আমাদের লেখকদের মধ্যে আছে, লেখকদের মধ্যে আছে। পাকিস্তানবাদী দৃষ্টিভঙ্গিও শেষ পর্যন্তই কিছু লোকের মধ্যে ছিল। যারা আন্তরিকভাবে বিশ্বাস করতেন তারা একটা ভুলের দিকে গিয়েছেন, এটা বলা যায়। আর যারা আন্তরিকভাবে বিশ্বাস করতেন না, নানা সুবিধা নেওয়ার জন্য করেছেন, তারা সুবিধাবাদী এবং তাদের দৃষ্টিভঙ্গি খারাপ। এইরকম একটা চেতনা চিন্তা বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও বছর দশেক ছিল, কিন্তু তারপরে সবকিছু উল্টে পাল্টে গেছে। আজকে বাংলাদেশের যে সাহিত্য সমাজ যদি বলি, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, তাদের মধ্যে পরিচ্ছন্ন চিন্তা নেই অন্তত গত 20-25 বছর ধরে। কেন সাহিত্য রচনা করবো, কেন একটা উপন্যাস লিখবো, এর একটা আত্মজিজ্ঞাসা থাকা উচিত। বঙ্কিমচন্দ্রের লেখায়, রবীন্দ্রনাথের লেখায়, শরৎচন্দ্রের লেখায়, কাজী নজরুল ইসলামের লেখায়, ইভেন জীবনানন্দ দাশের লেখায় এই উদ্দেশ্য নিষ্ঠা ছিল, উদ্দেশ্য নির্ণয় এবং উদ্দেশ্য নিষ্ঠা। আমি ঢাকার লেখকদের মধ্যে এখন কবি বলি, ঔপন্যাসিক বলি, নাটক যারা করেন তাদের মধ্যে, এবং যারা প্রবন্ধ লিখে চিন্তামূলক বিষয় প্রকাশ করেন তাদের মধ্যে ওই উদ্দেশ্য সন্ধান এবং উদ্দেশ্য নিষ্ঠা এখন পাই না। আমি এই বছর 2 আগে একটা বই বের করেছি, বাংলা ভাষার যারা শ্রেষ্ঠ সাহিত্য চিন্তক, সাহিত্য রচনা করেছেন, সেই সঙ্গে সাহিত্য কেন, সাহিত্য কিভাবে, সাহিত্যের প্রয়োজন কি, কোন গুণে সাহিত্য উৎকৃষ্ট হয়, কোন গুণের অভাবে সাহিত্য উৎকৃষ্ট হতে পারে না,
এই ধরনের চিন্তা বঙ্কিমচন্দ্রের লেখায় অনেক আছে, রবীন্দ্রনাথের লেখায় আরো বেশি আছে, শরৎচন্দ্রের লেখায় আছে, কাজী নজরুল ইসলামের লেখায় আছে, এর বাইরেও অনেকের লেখায় আছে, কালীপ্রসন্ন ঘোষ, তারপরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, এদের লেখায় আছে। আমি চেষ্টা করেছি বাংলা ভাষার শ্রেষ্ঠ লেখকদের গত 150 বছরের শ্রেষ্ঠ সাহিত্য চিন্তা বিষয়ক লেখা বিভিন্ন লেখকের বই থেকে সংগ্রহ করে একটা সংকলন গ্রন্থ প্রকাশ করা। আগামী প্রকাশনী বের করেছে সাহিত্য জিজ্ঞাসা, সাহিত্য সৃষ্টি ও সাহিত্য বিচার এই নামে। এই বইটা আমি কম্পাইল করেছি অন্যদের লেখা, অনেকখানি কষ্ট করে দুষ্প্রাপ্য লেখা ব্যবহার করেছি। উদ্দেশ্য আমার একটাই, যে বাংলাদেশের যারা লেখক প্রবীণ তরুণ তারা যদি এই বইটা হাতে নেন তাহলে অনেক কথা তাদের মনে জাগবে, নিজেদের আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং নতুন সৃষ্টির দিকে মনটা যাবে। এইরকম একটা চিন্তাশীলতার অভাব আপনি লক্ষ্য করছেন এবং আচ্ছা, কিন্তু এটা তো সাহিত্য রচনার ক্ষেত্রে, কিন্তু সাহিত্য রচনাই তো সার্ণ, এটাকে প্রকাশ করতে হয়, তার একটা বৃহত্তর পরিমণ্ডল দরকার পড়ে, প্রকাশনা শিল্প, তার পেশাদারিত্ব, সেটা এখন নাই বলতে গেলে। সেই বিষয়ে যদি একটু বলতেন যে লেখক প্রকাশক সম্পর্ক, পুস্তক বিপণন, বইয়ের সমালোচনা সংস্কৃতি, পাণ্ডুলিপি সম্পাদনা সংস্কৃতি, সামগ্রিকভাবে যে এটা বৃহত্তর প্রকাশনা পরিমণ্ডল, তার কি অবস্থা আমাদের এখন, আমরা কতদূর এগোতে পেরেছি? বাংলা ভাষার সাহিত্য অনেক উন্নত হয়েছিল ব্রিটিশ শাসনামলে। লেখকরা সরাসরি স্বাধীনতা সংগ্রামের কথা বলেননি, কিন্তু প্রত্যেক লেখকেরই অন্তরে আমাদের ইংরেজ শাসনে থাকা বাঞ্ছনীয় নয়, আমাদের স্বাধীনতার দিকে যেতে হবে, এবং স্বাধীনতার দিকে যেতে হলে জ্ঞানের শক্তিতেও আমাদের শক্তিশালী হতে হবে, এবং জ্ঞানের শক্তি অর্জন করলে আমরা বুঝতে পারবো কি আমাদের করণীয়। এরকম চিন্তা চেতনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল ইসলাম সব লেখকের মধ্যেই ছিল, যে লেখকেরা টিকে আছেন মানে মানুষের স্মৃতিতে আছেন, তো সেই লেখকদের মধ্যে আছে। কিন্তু ওই ধারণা থেকে ঢাকা কেন্দ্রিক যে সংস্কৃতি, জাতীয় সংস্কৃতি, লেখকেরা বিচ্যুত হয়ে গেছে। যারা এখানে খুব জনপ্রিয় লেখক, এই ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমির মেলায়, বই মেলায় সবচেয়ে বেশি যাদের বই বিক্রি হয় সেই সংখ্যা অনেক বড়, যে এত বই কিনে নেয় লোকে, কিন্তু তারা কেবল জনপ্রিয় লেখকদের বই কেনেন। আর যারা খুব জনপ্রিয় লেখক তারাও এই পাঠকদের মন, কিশোরদের, তরুণদের মন লক্ষ্য করে লেখেন, যাতে তরুণরা আকৃষ্ট হয়ে পড়ে। তো এর মধ্যে অনেকের লেখা ভালো এই অর্থে যে তাদের ভাষা সুন্দর, তারা কল্পনা করতে পারেন অনেক কিছু যেটা তরুণরা পছন্দ করে, এইসব গুণ আছে। কিন্তু তাদের লেখার মধ্যে কোনো গভীরতর মূল্যবোধ, উন্নত নৈতিক চেতনা এইগুলো নাই। ভাষা মানে তরুণরা আনন্দ পাবে কেবল এই বিষয়টা আছে। এই যে জীবনের সবচেয়ে গুরুতর প্রশ্ন নিয়ে চিন্তা করা, এটা নাই। আমাদের দেশে লোকে ধর্ম এবং ধর্ম প্রবর্তকদের প্রতি শ্রদ্ধাশীল ছিল। অনেক লোকে ধর্মকে মানত না, কিন্তু না মানলেও একজন ধর্ম প্রবর্তক সম্পর্কে কটূক্তি করা অন্যায় মনে করতেন। কারণ বাস্তবে দেখা যায় প্রত্যেক ধর্ম প্রবর্তকই তার কালে নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষ অবলম্বন করে মুক্তির উপায় খুঁজেছেন। প্রত্যেক ধর্মেই অনেক অলৌকিক কথা আছে, সেটা সেই কালের বৈশিষ্ট্য। আমরা ইসলামের কথা বলি, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এই কথাগুলো যে ধর্ম প্রবর্তকেরা বলেছেন তারা তাদের দেশকালের বাস্তবতায় সেই সব অলৌকিক বিষয় আজকের দিনে যারা বিজ্ঞানকে পছন্দ করেন এবং বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে যান তারা গ্রহণ করেন না। কিন্তু গ্রহণ না করলেও তার বিরুদ্ধে সবসময় কথা বলেন না, তারা নিজেদের মতন গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, জাতীয়তাবাদী, আন্তর্জাতিক মানবিকতাবাদী মনোভাব নিয়ে লেখেন। এখন আমরা নিজেদের আদর্শ বিকশিত করব না আর ধর্মের বিরুদ্ধে কথা বলবো, ধর্ম প্রবর্তকদের প্রতি অসম্মান, এই জিনিসটা হয়ে গেছিল আমার। এখন কিছু কমছে। আমরা আলোচনাটাকে আরেকটু মূল প্রসঙ্গে ফিরিয়ে আনি। জাস্ট সংক্ষেপে যদি বলতেন আমাদের প্রকাশনা শিল্পের সংকটগুলো আসলে কোথায়, কিভাবে এটাকে আরেকটু পেশাদার, আরেকটু উন্নত এবং আরেকটু কার্যকর করা যায়? একটা ব্যাপার হলো যে
বাংলাদেশের সাহিত্য এবং বাংলাদেশের গবেষণা চিন্তা এইগুলোর উন্নতির দিকে নেওয়ার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে লেখকদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রাথমিক ভূমিকা লেখকদেরই, চিন্তাবিদদের, বুদ্ধিজীবীদের। তারপরে রাজনীতিবিদেরা ভালো ধারণাগুলো নিয়ে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা উন্নত করেন, পরিবর্তন করেন। এই জায়গায় আমাদের লেখকদের মধ্যে এই সামাজিকতা বোধ, জাতীয়তা বোধ, আন্তর্জাতিকতা বোধ এগুলো যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না। একটা কথা বলা হয়, কথাটা বুদ্ধদেব বসুরাই চালু করেছিলেন, যে সাহিত্যে বিষয়বস্তু গুরুত্বপূর্ণ নয়, সাহিত্যে রচনা নীতি গুরুত্বপূর্ণ। সাহিত্যের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ নয়, রচনা নীতি গুরুত্বপূর্ণ। এইটাতে ফর্ম এন্ড কন্টেন্ট নিয়ে যে বিতর্কটা, সেটা আর কি। কন্টেন্ট বাদ দিয়ে শুধু ফর্ম নিয়ে কলা কৈবল্যবাদী চিন্তা ছিল। এই চিন্তাটা প্রমোদ চৌধুরী, বুদ্ধদেব বসু প্রধানত গড়ে তুলছেন, এবং পরবর্তীকালে যারা এই ধারায় লিখতে আসছেন তারা জীবনানন্দ দাশ কিংবা বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, তাদের আগে প্রমোদ চৌধুরী, তাদের স্ট্যান্ডার্ডে নাই, অনেক নিচে নেমে গেছেন। একটা উচ্চতা ছিল প্রমোদ চৌধুরীর, বুদ্ধদেব বসুরও, জীবনানন্দ দাশেরও, কিন্তু পরবর্তীকালে যারা তাদের অনুসারী হয়ে আসছেন এবং বিষয়বস্তুতে গুরুত্ব না দিয়ে শুধু রূপ রীতিতে, কবিতায়, উপন্যাসে প্রকাশ করার চেষ্টা করছেন, তাদের লেখা গুরুত্বপূর্ণ বিষয়ের অভাবে, বিষয়গৌরবের অভাবে অনেক যোগ্যতার প্রকাশ থাকলে সর্বাঙ্গীন সুন্দর হয় না। তো আমি বলবো এই ব্যাপারে সাহিত্যে রচনা রীতি এবং বিষয়বস্তু দুটোই সমান গুরুত্বপূর্ণ। এই দুটার গুরুত্ব সম্ভবভাবে উপলব্ধি করা এটা দরকার। আরেকটা জিনিসের খুব অভাব আমাদের এখানে, সেটা হলো সমালোচনা। উপন্যাস যারা লেখেন তাদের এইটাও একটা কর্তব্য, অন্য যারা লেখেন তাদের মধ্যে যেগুলোকে ভালো মনে করেন সেই ভালো বইগুলো একটু সমালোচনা করে পাঠকদের সামনে তুলে ধরা। সব ক্ষেত্রেই সমালোচনা দরকার, গবেষণার বই হোক, কবিতার বই হোক, উপন্যাস হোক, নাটক হোক, চিন্তামূলক প্রবন্ধের বই হোক, সমালোচনা খুব দরকার। বহু পত্রিকা আছে, এত বেশি পত্রিকা এখন ভাবা যায় না, কিন্তু কোন পত্রিকার সম্পাদকই সমালোচনার দায়িত্ব নেন না। কারোর সঙ্গে কথা বলতে গেলে এটা অসম্ভব, কারো সম্পর্কে তো একটু মানে কটু মন্তব্য করলেই খেপে যায়। কটু মন্তব্যের কথা দরকার নাই, নিজের দুর্বলতার কথা নানাভাবে প্রকাশ পাবি, যতটা পারা যায় লিখতে লিখতে লেখা বাড়বে। পাঠকদের সচেতনতা জাগলে ধীরে ধীরে, লেখকদের সচেতনতা জাগলে ধীরে ধীরে আরো ভালো লেখার দিকে যাবে। কিন্তু এই কাজটা ঠিক যেভাবে একসময় বঙ্কিমচন্দ্র করেছিলেন, রবীন্দ্রনাথ করেছিলেন, আরো অনেকে করেছিলেন, কালীপ্রসন্ন ঘোষ। আপনি যার কথা বলেন বুদ্ধদেব বসু, তিনি তো দুহাতে সমালোচনা করে লিখতেন আর কি। তার সমকালীন লেখক বুদ্ধদেব বসু তার দৃষ্টিভঙ্গি এবং মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণে সমালোচনা, এবং সমালোচনা ছাড়া হবে না এই দৃষ্টিভঙ্গি। এবং এই যে কলা কৈবল্যবাদ প্রতিষ্ঠা পেল অনেক লেখকের মধ্যে, সব লেখকের মধ্যে, এইটার পেছনে বুদ্ধদেব বসুর প্রাণান্ত পরিশ্রম ছিল। আপনার কথা শুনে আমি বুঝতে পারছি, বা লেখা শুনে, যে আপনি প্রবলভাবে একজন রাজনীতি মনস্ক লেখক, এবং বিশেষ করে প্রগতিশীল রাজনীতির ব্যাপারে আপনার আগ্রহ অপরিসীম। সেই নিয়ে আপনি গ্রন্থ রচনা করেছেন, রাজনীতি ও দর্শন, বাংলাদেশের রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা, আপনি বার্টন রাসেলের বইগুলো অনুবাদ করেছেন। সেই আলোকে আপনার কাছে একটা প্রশ্ন ছুটতে চাই, বাংলাদেশের বর্তমান যে প্রগতিশীল রাজনীতি আন্দোলন, প্রগতিশীল রাজনীতির যে দীনদশা, খুবই দুর্বল দশা আছে, এর কারণটা কি এবং কিভাবে এই অবস্থার পরিবর্তন হতে পারে? দীর্ঘদিন ধরে বাংলাদেশে বাম রাজনীতি, প্রগতিশীল রাজনীতি আন্দোলন হওয়ার পরে আজকে এই অবস্থায় এসে কেন দাঁড়িয়েছি আমরা, এবং এর থেকে মুক্তির পথ কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর কঠিন, এবং কোন কঠিন বিষয়কে কাজের মধ্য দিয়ে বাস্তবায়িত করা এইরকম মানসিকতার লোকই পাওয়া যায়, রাজনীতিতেও নাই, লেখকদের মধ্যেও নাই। আজকে যে রাজনীতির এত দৈন্যদশা, গণতন্ত্র নাই, গণতন্ত্রকে নির্বাচনতন্ত্রে পর্যবসিত করেছে, এবং আমাদের জাতীয় রাজনৈতিক দলগুলো নির্বাচন করার যোগ্যতা রাখে না।
এটা ধীরে ধীরে খারাপের দিকে আসছে। এর কারণ হিসেবে অনেক কথা বলা যায় না, কিন্তু এর একটা প্রতিরোধ তৈরি করতে পারতো বাম রাজনীতি, প্রগতিশীল রাজনীতি। সেই রাজনীতিটার তো একই রকম শোচনীয় অবস্থা। সেই রাজনীতিকে কিভাবে আমরা একটু সমৃদ্ধ করতে পারি, একটু শক্তিশালী করে তুলতে পারি? কোথায় সমস্যা? প্রগতি কথাটার অর্থই তো কেউ এখন জানতে চান না। সভ্যতা কথাটার অর্থও কেউ জানতে চান না। বাংলাদেশে, গোটা দুনিয়া জুড়েই এরকম অবস্থা হয়ে গেছে। বাংলাদেশে প্রগতিশীল কোনো শক্তি নাই অর্গানাইজ, সংগঠিত। বামপন্থী রাজনৈতিক দলগুলোকে প্রগতিশীল বলবো, তার কি উপায় আছে? তার তো রাজনীতি যে করেন, কাজের কাজ কিছুই করছেন না। এটা একটা ভয়ানক সংকটে পড়ে গেছে। রাজনীতিবিদেরা, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্য থেকে এই সমস্যার সমাধান করছেন না, সমাধান করার মানসিকতাও তাদের নেই। এইখানেও দরকার কিছু বিবেকবান চিন্তাশীল লোককে এই ধরনের লেখায় এগিয়ে আসা। আমি এই বিষয়গুলো সমালোচনা করার এবং লেখার চেষ্টা করি, কিন্তু দ্বিতীয় ব্যক্তিত্ব পাই না কাউকে। বদরুদ্দিন ওমর লিখছেন, কিন্তু বদরুদ্দিন ওমর লেখা সমাজ তো গ্রহণ করছে না। তার চিন্তা একটা মার্ক্সবাদ থেকে আসছে, বাংলাদেশের সমস্যা। তো আর যারা লিখছেন, কেউ পপুলার লেখা লিখছেন, এগুলো দিয়ে হবে না। একটা বড় অন্তরায়ের কথা আমি বলি, সেটা হলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেই গ্লোবালাইজেশনের কথা বলা হচ্ছে। এবং প্রথম যখন ইন্টারনেট, ফ্যাক্স, ইমেল এগুলো আসলো, তখন তো সারা দুনিয়ার মানুষ একেবারে স্তম্ভিত হয়ে গেছে যে আমরা কিসের মধ্যে পড়লাম। এখন তো সবকিছু নিয়ে গেল বিজ্ঞানের আবিষ্কার। সেই অবস্থায় সবাই হাল ছেড়ে দিয়েছে। বাংলাদেশেও অনেক জ্ঞানী লোক, শিক্ষিত লোক বলতে লাগলেন যে এখন আর রাষ্ট্র গঠনের দরকার নেই, এখন আমরা বিশ্ব নাগরিক। কিন্তু এই চিন্তাটা আমার কাছে ঠিক মনে হয়নি। ওই যে প্রথম ইন্টারনেট, ফ্যাক্স, ইমেল এগুলোর যে প্রভাব ছিল, মানুষের যেরকম ধারণা ছিল, এখন সেই রকম আর নাই। এখন লোকে বুঝতে পারে, একজন সাধারণ লোকে বুঝতে পারে যে বিশ্ব রাষ্ট্র যদি গঠিত হয় তাহলেও জাতি রাষ্ট্র থাকবে। বিশ্ব রাষ্ট্র কতগুলো কাজ করবে, সব রাষ্ট্রের জাতীয় সরকারের ঊর্ধ্বতন এক সরকার, সেই সরকার যুদ্ধ বিগ্রহ যাতে না হয় তার জন্য কাজ করবে। যুদ্ধ বিগ্রহ কোথাও লেগে গেলে শান্তিপূর্ণ উপায়ে তার সমাধানের জন্য কাজ করবে। আর জাতি রাষ্ট্র সেই জাতির অন্তর্গত জনগণের সব রকম কাজই পরিচালনা করবে, নেতৃত্ব দেবে। এরকম ধারণা ধীরে ধীরে দেখা দিচ্ছে। যেগুলো পশ্চিমের বৃহৎ শক্তি, তারা গোটা দুনিয়াটাকে নিজেদের প্রভাব বলয়ের মধ্যে রাখার জন্য আগে চিন্তা করেন। এই যে ফ্রান্সিস ফুকুয়ামা হান্টিংটন বই লিখেছেন, ঠিক সোভিয়েত ইউনিয়নের পতনের 3 বছরের মধ্যে এই বইগুলো বেরিয়েছে। দ্য এন্ড অফ হিস্ট্রি। এখন ইতিহাস থাকবে, কিন্তু মার্ক্সবাদী ইতিহাস দৃষ্টিভঙ্গি থাকবে না। ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এই বইটা আমরা যে কালচার সম্পর্কে, সভ্যতা সম্পর্কে নানান কথা বলি, সেটা নিরুৎসাহিত করে সভ্যতার সংঘাত সংঘর্ষগুলো দেখাচ্ছে। এই বই দুইটাই মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সরকারি বুদ্ধিজীবী, তাদের 2 জন যোগ্য লোকে লিখেছেন, হান্টিংটন তারপরে ফুকুয়ামা। এই বইগুলো পৃথিবীর সর্বত্র মানুষের চিন্তাকে প্রভাবিত করেছে। কিন্তু এইটা কেউ বুঝতে চেষ্টা করেননি যে এই তো বৃহৎ শক্তিবর্গের আধিপত্য এবং দুর্বল দেশগুলোর উপরে কর্তৃত্ব, এই নীতিতে করা, এটা একটা ব্যাপার। একটা হলো সিভিল সোসাইটি অর্গানাইজেশন নামে কতগুলো সংগঠন হয়েছে বাংলাদেশে, সবচেয়ে বেশি। সুশীল সমাজ অনেকে বলেন, সুশীল সমাজ বললে ঠিক হয় না, সুশীল সমাজ সংগঠন, যেমন সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারপরে আছে না অনেকগুলো, ইলেকশন সংক্রান্ত, ইলেকশন ওয়াচ, ডেমোক্রেসি ওয়াচ, এনভায়রনমেন্ট ওয়াচ, ইলেকশন কমিশন ওয়াচ, পার্লামেন্ট ওয়াচ, এরকম অন্তত 20-25টা সংগঠন বাংলাদেশে খুব সক্রিয় আছে। জনগণের মধ্যে তারা ভালোভাবে প্রকাশ করতে পারেননি, কিন্তু পত্রপত্রিকা, মিডিয়া তাদের সাপোর্টে আছে। বিবিসি রেডিও, ভয়েস অফ আমেরিকা, CNN এইগুলো তাদেরকে উৎসাহিত করে। এবং দেশের বাইরে কোনো অর্থ সংস্থা থেকে তারা অর্থ নিয়ে কাজগুলো করে। বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস সম্পর্কে এক এক সময় এক একটা বক্তব্য 4 দিক থেকে প্রচার করতে থাকে। যেমন
নির্বাচনতন্ত্র, গণতন্ত্র ছিল আমাদের কথা, গণতন্ত্র, জনগণের সরকার, কতগুলি কথা ছিল, সেটা বাদ দিয়ে 1980-র দশক থেকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এই দাবি তুলল। এবং আমাদের বুদ্ধিজীবীরা অনেকেই ওইসব সংগঠনে যুক্ত হয়ে এই কথা বলতে লাগলো, গণতন্ত্র যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক একটা সার্বিক বিষয় রাজনীতিতে, ওইটা বাদ দিয়ে গণতন্ত্র মানে নির্বাচন, নির্বাচন মানে গণতন্ত্র। এটার ফলে আমাদের রাজনীতি নিজেদের চিন্তা হারিয়ে এবং পাশ্চাত্য প্রগতিশীল চিন্তায় না গিয়ে সাম্রাজ্যবাদী চিন্তায় পরিচালিত হয়, এটা আমাদের রাজনীতির দুর্বলতার একটা মূল কারণ। রাজনীতি আলাপ আলোচনার মধ্যে একটা প্রশ্ন এসছে আমাদের ইংল্যান্ড থেকে, আমাদের বন্ধু শিল্পী চন্দন শফিকুল কবির লিখেছে, আমি একটু পড়ে শোনাচ্ছি, তার যদি আপনি একটু উত্তর দিতেন। অনেক ধন্যবাদ স্যারকে তার বক্তব্যের জন্য। রাজনৈতিক চেতনা আপনার গদ্যে প্রবল। মাও সেতুং এর রাজনৈতিক চিন্তা কি আপনার রাজনৈতিক চিন্তাকে প্রভাবিত করেছিল? করে থাকলে কিভাবে? বিশেষত 60 দশকের শেষার্ধ থেকে 70 দশক জুড়ে যে মাওবাদী রাজনৈতিক কার্যক্রম চলেছে তাকে কিভাবে দেখেন? সেসব লড়াই সংগ্রামকে, নেতৃত্বকে নিয়ে আপনার মূল্যায়ন কি? বাংলাদেশের সাহিত্যে রাজনৈতিক প্রবণতা গণমুখী বা প্রগতিশীল হয়ে উঠতে পারলো না কেন? আদৌ কতটা পারলো? এটা ভালো প্রশ্ন তুলেছেন। মাও সেতুংয়ের চিন্তা খুব প্রভাবশালী ছিল 1960-এর দশকে, 1950-এর দশকে। লেনিনের চিন্তাও খুব প্রভাবশালী ছিল। গোটা বিংশ শতাব্দীতে লেনিন এবং মাও সেতুংয়ের তাই অন্য সব চিন্তাকে পেছনে ফেলে সামনে এসে গেছিলেন। কিন্তু সোভিয়েত ইউনিয়ন লেনিনবাদ ত্যাগ করেছে, মার্ক্সবাদ, লেনিনবাদ। আর চীন মাও সেতুংকে সম্পূর্ণ ত্যাগ করেনি, কিন্তু তারা বলছে যে মাও সেতুং খুব দ্রুত গতিতে এগিয়ে চলছিলেন, তিনি অসাধারণ প্রতিভাবান, কিন্তু আমরা সবাই তো সেরকম প্রতিভাবান না, আমাদের আরো ধীর গতিতে চলতে হবে। এই বলে ট্যাং শিয়াওপিং এর নেতৃত্বে একটা চিন্তাধারা বিকশিত হয়েছে। তো মাও সেতুংয়ের চিন্তাকে যারা অন্ধভাবে অনুসরণ করার চেষ্টা হয়েছে মুগ্ধ দৃষ্টিতে, তারা সঠিক চিন্তা করতে পারেননি। তারা চেয়েছেন চীনে মাও সেতুং যেরকম করেছেন বাংলাদেশে আমরা সেরকম করব। এটা কখনো হয় না। এক জাতির, এক রাষ্ট্রের অভিজ্ঞতা থেকে অন্য জাতি, অন্য রাষ্ট্র শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু নিজেদের ইতিহাস, নিজেদের অস্তিত্ব, জনপ্রকৃতি, এইগুলোকে অবলম্বন করে নতুন চিন্তা ডেভেলপ করতে হয়। মাও সেতুং লেনিনের চিন্তা কিংবা মার্কস এঙ্গেলসের চিন্তা অন্ধভাবে গ্রহণ করেননি, তাদের চিন্তা অবলম্বন করে চীন দেশের বাস্তবতা মধ্যে কাজ করেছেন। তার চিন্তা, লেনিনের চিন্তা একসঙ্গে দেখতে গেলে দেখা যায় যে মাও সেতুং তো ওই চিন্তা থেকে অনেক এগিয়ে এসেছেন। তা আমাদের দেশে যারা মাওবাদী রাজনীতি করেছেন তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির এই প্রগতিশীলতাটা ছিল না। তারা কার্বন কপি করতে চেয়েছে, চীনে যা হয়েছে ঠিক সেরকম। মাও সেতুং এর লেখার অনুভূতি মুখস্থ, যেখানে সেখানে বক্তৃতা দিতে গেলে টেবিল টকে তারা বলতে পারে না, তারা তো রীতিমতো স্লোগানই দিত, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, মুখস্থ বলতে পারে, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। তো এই চিন্তাগুলো তো এরকম চিন্তাগুলো তো ভুল ছিল। আমি তখনও লিখেছি যে অন্ধ অনুসরণ ভুল, নিজেদের জাতীয় ইতিহাস, জাতীয় ঐতিহ্য এবং জনপ্রকৃতি বিবেচনা করে আমাদের নতুন কর্মসূচি তৈরি করতে হবে। এবং মার্ক্সবাদ যদি আমরা গ্রহণ করি তাহলে বাংলাদেশে যে বাস্তবতা, তাতে মার্ক্সবাদীদের করণীয় কি এগুলো। কিন্তু বাস্তবে দেখা গেল যে মস্কোপন্থী, পিকিংপন্থী এই রাজনীতি যারা করেছেন তারা একরকম অন্ধ মনোভাব নিয়ে করেছেন। দ্বিতীয় আরেকটা ব্যাপার হলো যে মাও সেতুং এর নেতৃত্ব গুণ অনেক বেশি ছিল, যে কারণে তার কালে যারা রাজনীতি করেছেন ওইখানে নেতাদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ কম হয়েছে, বিরোধ হয়েছে, কিন্তু সেই বিরোধে মাও সেতুং এর বিরুদ্ধে যারা ছিলেন তারা টিকতে পারেনি। মাও সেতুং এর সমর্থক অনেক বেশি, মাও সেতুং এর চিন্তার প্রভাব অনেক বেশি। কিন্তু আমাদের দেশে যখনই মতপার্থক্য দেখা দিয়েছে তখনই মূল দল ছেড়ে আরেকটা দল করেছে, একটু নামের ভিন্নতা। মনীষ সিংহের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি ছিল, সেটা ভেঙে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, লেনিনবাদী গঠন করলেন কমরেড তোহা, কমরেড আব্দুল হক, কমরেড শোকেন্দু দস্তিদার এদের নেতৃত্বে। এবং এরা যখন কাজ করতে আরম্ভ করেন
1 বছর 1.5 বছর যাওয়ার পরেই দেখা গেল তাদের দল ভেঙে আরেকটা দল হয়েছে। এইভাবে অন্তত 40টা দল 1980-র দশকে ছিল। একজন ছিলেন কমরেড দেবেন শিকদার, তিনি 1980-র দশকের মাঝামাঝিতে একটা বই লিখেছিলেন যে আমাদের দেশে কমিউনিস্ট পার্টি নামে যেসব দল কাজ করছে এগুলো একটা চরে আটকে যাওয়া নৌকার মতো, এই নৌকাগুলো চলতে পারছে না, চরে আটকে গেছে, এগুলোকে কিভাবে ভাসানো যাবে। তিনি বলছেন এই দেশে ব্রিটিশ আমলে কমিউনিস্ট পার্টি হয়নি, পাকিস্তান আমলে হয়নি, বাংলাদেশ আমলেও হচ্ছে না। এই বলে তিনি নতুন করে কমিউনিস্ট পার্টি করার জন্য একটা উদ্যোগ নিলেন। এই যে যারাই একটু বোঝেন তারা বোঝদার অন্য লোকদের সঙ্গে মিলে কাজ করতে পারেন না, এইটা আমাদের এইটাই সম্ভবত আমাদের বাম আন্দোলনের ব্যর্থতা অন্যতম। আমি এটা লক্ষ্য করেছি যে যিনি একটু মেধাবী, একটু পড়াশোনা আছে, তিনি নিজেকে মনে করেছেন আমি এই দেশের মাও সেতুং, আমি এই দেশের লেনিন। এখন লেনিন এবং মাও সেতুং চীনারা বলছে যে এটা দুর্লভ প্রতিভা, কখনো কখনো কোনো জাতির ভিতরে হয়। আমাদের সৌভাগ্য যে আমাদের জাতির ভিতরে হয়েছিল। রাশিয়াতে লেনিন স্টেলিন এখন উৎখাত হয়ে গেছে না। এখন যে পুতিন ক্ষমতায় আছেন তাকে দেখি মাঝে মাঝে লেনিন স্টেলিনের নামও উল্লেখ করেন, তিনি সম্পূর্ণ রিফিউট করেন না। তারা তাদের কালে অসাধারণ ভালো কিছু করবার চেষ্টা করেছিলেন। চীনে মাও সেতুংয়ের কিছু কিছু কাজের সমালোচনা করেছে, কিন্তু টোটালি মাও সেতুংকে বাতিল করে দেয়নি। আচ্ছা, আমাদের এই রাজনীতি বিষয়ে আরেকটি মন্তব্য এসছে, সেটা লাইভে আমাদের বন্ধু অগ্রজ কথা সাহিত্যিক সৈয়দ কামরুল হাসান উনি লিখেছেন, স্যার আমাদের একজন বিশিষ্ট শিক্ষক এবং মননশীল লেখক গবেষক, একসময় প্রগতিশীল লেখক চিন্তক হিসেবে সমাজ পরিবর্তনের মাধ্যমে শোষণহীন সমাজ কায়েমের জন্য কাজ করেছেন, লিখেছেন এবং মঞ্চ গঠন করে আন্দোলন করেছেন। স্যার কি নিজের অবস্থান থেকে এখন সরে এসেছেন? যদি আত্মমূল্যায়নের কথা ওঠে তাহলে স্যার কি নিজেকে ব্যর্থ মনে করেন নাকি নিজেই সরে গেছেন আগের অবস্থান থেকে? আপনি কি কোনো মন্তব্য করতে? না, আগের অবস্থান থেকে সরে গেছি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। চিন্তাও পরিবর্তিত হয়েছে, কর্মক্ষমতা এখন কমে গেছে বয়স হওয়ার ফলে। আগের অবস্থান থেকে সরে যাওয়ার অর্থ এই না যে আমি লেনিন অথবা মাও সেতুং এর প্রতি অশ্রদ্ধা প্রকাশ করছি। তারা তাদের কালে বসে যে কাজ করেছেন সেটা অত্যন্ত শ্রদ্ধাযোগ্য এবং অসাধারণ। কিন্তু আমাদের দেশে মার্ক্সবাদ অথবা লেনিনের চিন্তাধারা, মাও সেতুংয়ের চিন্তাধারা অবলম্বন করে যারা কাজ করেছেন অতীতে, ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, বাংলাদেশ হওয়ার পরেও, তাদের চিন্তা ভুল ছিল এবং একটা পর্যায়ে এসে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে গেছে। এইটাও লক্ষ্য করার বিষয় যে বাংলাদেশে একটা নির্বাচনের জন্য 150-200 লোক নিহত হতো। এখন সেই সংঘাত সংঘর্ষটা নাই, কিন্তু 1991 সনের আগে যে কয়টা নির্বাচন হয়েছে তার প্রত্যেকটাতে, এমনকি 91 সনের পরেও 1996 সনের নির্বাচন, 2001 সনের নির্বাচন, এগুলিতে অন্তত 150-200 লোক নিহত হয়েছে দৈনিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী। এখন সেটা আর হচ্ছে না, এখন নির্বাচনই শূন্য হয়ে গেছে। তো মার্ক্সবাদ সম্পর্কে কথা, আমি অন্ধভাবে মার্ক্সবাদ কখনো গ্রহণ করিনি। সবসময় মার্ক্সের যে লেখা চিন্তা, এটা প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক রাষ্ট্রে নিজেদের অবস্থা বিবেচনা করে মানে কর্মসূচি তৈরি করে কর্মপন্থা নির্ধারণে কাজ করতে হবে, এই চিন্তা আমার সবসময় ছিল। তবে আমার লেখার মধ্যে মার্ক্সবাদের প্রভাব আছে। আমার কালীর যাত্রার ধ্বনি, মানুষ তার পরিবেশ, আমরা একটু প্রসঙ্গান্তরে যাই। এখন ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি 25 তারিখ, এই সময়টা আমাদের বই মেলা হওয়ার কথা ছিল। করোনার মতো এক অতিমারির কারণে মেলাটি হচ্ছে না, হয়তো আগামী মাসে হবে। তো তারপরেও আপনার কাছ থেকে আমাদের এই বই মেলা, বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বাংলা একাডেমির ভূমিকা, এবং বিশেষভাবে আপনি রাষ্ট্র ভাষা রক্ষা পরিষদের একজন নেতা হিসেবে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের যে আমাদের ব্যর্থতা বা সীমাবদ্ধতা বা কতটুকু অর্জন, এই বিষয়ে যদি এটা সামগ্রিক একটা মূল্যায়ন করতেন বইমেলা, বাংলা ভাষা ইত্যাদির বিষয় নিয়ে। এটাও খুব গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে আমাদের আন্দোলন ছিল রাষ্ট্রভাষা আন্দোলন। আমাদের রাষ্ট্রের ভাষা হবে বাংলা। পাকিস্তানের কালে উর্দু অথবা অন্য ভাষা থাকুক, আমাদের আপত্তি নেই,
কিন্তু বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানে লিখতে হবে এবং সেটা বাস্তবায়িত করতে হবে, এরকম ছিল আন্দোলন। সেই আন্দোলন প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালনের অনুষ্ঠানাদির মধ্য দিয়ে ক্রমাগত বিকশিত হয়েছে, একটা প্রগতিশীল ধারায় বিকশিত হয়েছে। সেই আন্দোলনের ধারায় আমাদের রাজনৈতিক নেতা যারা আগে ছিলেন তারা সকলেই ছিলেন, এবং শেষ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে এটাকে বাস্তবায়িত করেছেন। এইখানে আমাদের মনে রাখতে হবে যে তাজউদ্দিন আহমদ 1971 সালে ভারতে গিয়ে সরকার গঠন করে যুদ্ধ পরিচালনা করেছেন। যুদ্ধ কয়েকজন মিলিটারি লোক কেবল করেননি। যদি তাজউদ্দিন সরকার না থাকতো তাহলে যুদ্ধ হতো কিনা সন্দেহ, মানুষ মারা পড়তো এবং আমরা পাকিস্তানেই থাকতাম। তাজউদ্দিন অসাধারণ মনোবল সম্পন্ন ব্যক্তি ছিলেন। বঙ্গবন্ধুর কথা আমরা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্বীকার করি, সেই সঙ্গে তাজউদ্দিন আহমদ এবং আরো যারা ছিলেন বামপন্থী কিছু দল, এদের নেতাদেরকে আমাদের স্মরণ করা উচিত, ভুল ত্রুটিগুলো নির্দেশ করা উচিত। কারণ সম্পূর্ণ নির্ভুল কাজ তো কেউ করতে পারে না। যার যে নেতার কথাই বলি, একটু বিচার বিবেচনা করে দেখা দরকার। তো বাংলা ভাষা নিয়ে কথা, সেখানে আমার বক্তব্য হলো বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা পাকিস্তানকালে আমাদের ছিল। 1972 সালে সেই আকাঙ্ক্ষার বিকাশ হতে হতে পাকিস্তান ছেড়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এবং বাংলাদেশে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি জানুয়ারি মাসের 12 তারিখে তিনি ক্ষমতায় আসেন। তার 2-1 দিন পরেই বলেছিলেন যে আমার কাছে বাংলা ছাড়া ইংরেজি ভাষায় লিখে কোনো ফাইল পাঠালে আমি সেই ফাইল গ্রহণ করব। প্রত্যেককে বাংলা ভাষায় লিখতে হবে, ভুল হলে ধীরে ধীরে আমরা শুদ্ধ করে নেব। ইংরেজি শব্দের বাংলা না পেলে বাংলা বাক্যের মধ্যে 1-2টা ইংরেজি শব্দ থাকবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। বাংলা একাডেমির উদ্দেশ্যে বললেন যে বাংলা একাডেমি থেকে আপনারা পরিভাষার বই বের করেন। পরিভাষা কবে সম্পূর্ণ পাওয়া যাবে তার জন্য অপেক্ষা করা যাবে না। আজ থেকেই আমি ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের সমস্ত অফিস এর কাজ বাংলায় চলবে, এবং সত্যি সত্যি সেদিন বাংলায় কাজ আরম্ভ হয়। এবং শেখ সাহেব বাংলায় লেখা ফাইল ছাড়া কোনো ফাইল দেখতেনই না, ফেরত পাঠাতেন। তো ওই রকম যে দৃঢ়চিত্ত এবং বঙ্গবন্ধুর যে নেতৃত্বের অসাধারণত্ব, সেরকম নেতৃত্ব কি এখন আছে? একদিক থেকে বললে বলা যায় যে বঙ্গবন্ধুর চাইতে অনেক সফল নেতা আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তিনি সব দিক সামলে যেভাবে এগুচ্ছেন, তাতে এই কথাও বলা যায়। যাই হোক, সেটা বলতে চাইছি। এখন এই বাংলা ভাষার উন্নতি 1960-এর দশকে পাকিস্তান কালে, 70-এর দশকে বাংলাদেশ হওয়ার পরে অনেক হয়েছে। ইভেন এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তখনও বাংলা ভাষার প্রতি গুরুত্ব দিয়ে বাংলা ভাষার উন্নতি চাওয়া হয়েছে। একটা ধারাবাহিক বিকাশ আছে বাংলা ভাষার, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করার, অফিসের সমস্ত কাজ তো বাংলা ভাষায় চলছে এখন। কিন্তু 1991 সনের নির্বাচনের পরে যে সরকারগুলো আসছে, বিএনপি এবং আওয়ামী লীগ, এদের আমলে কিন্তু বাংলাকে সেরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। এরশাদের আমলেও সরকার থেকে 2-3টা আদেশ জারি করা হয়েছে বাংলায় কাজ করতে হবে, এবং তখনও সরকারি কর্মকর্তারা দ্বিধায় ছিলেন যে আমরা ইংরেজিতে কেমন করে চলে যাব, তাহলে তো দেশের মানুষ মানবে না, রাজনীতিবিদ। কিন্তু সেই অবস্থাটা বদলে গেছে 1991 সাল থেকে আজ পর্যন্ত। বিদেশিদের সহায়তায় জাতীয় সংসদের নির্বাচন সম্পন্ন করে, কখনো কখনো ভোটারবিহীন নির্বাচন করে যেভাবে সরকার গঠিত হয়, এই সরকাররা আর বাংলা ভাষাকে সেরকম গুরুত্ব দেন না। ফেব্রুয়ারি মাস আসলে কিছু সুন্দর কথা প্রতি বছর বলে। আজকে যদি সরকার চায় তাহলে 3 বছরের মধ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বাংলা প্রচলন হবে, কিন্তু সেইভাবে চাইতে তো হবে। আমরা আমাদের রাষ্ট্র বাংলাদেশকে গঠন করব, এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গঠন করতে হলে বাংলা ভাষাকে অবলম্বন করে আমাদের উন্নতি করতে হবে। এবং বাংলা ভাষা পৃথিবীর অন্তত 200 ভাষা আছে, যেসব ভাষায় দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। এই 200 ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান উপরের দিকেই আছে।
হ্যাঁ, 6 নম্বরে বাংলা ভাষার চাইতে মানে আমাদের যে জ্ঞান বিজ্ঞান বিষয় আছে, দেখলে দেখা যাবে যে বাংলা ভাষার চাইতে উন্নত ভাষা 15টা 16টা আছে, তারপরেই বাংলা ভাষার স্থান। শুধু জনসংখ্যার দিক দিয়ে না, বাংলা ভাষায় যে সাহিত্য সৃষ্টি হয়েছে, গবেষণা হয়েছে, চিন্তা ভাবনা হয়েছে, বিজ্ঞান চর্চা হয়েছে, এইরকমটা কয়টা দেশের আছে? অবশ্যই বাংলাদেশ মানে এর অবস্থান কোনোভাবেই জ্ঞান বিজ্ঞান চর্চাতে 20টা রাষ্ট্রের নিচে যাবে না। পৃথিবীতে এখন প্রায় 200 রাষ্ট্র আছে। তো এই অবস্থায় আমরা এমন কোন সরকার পাচ্ছি না যে বাংলা ভাষা এবং বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে এইভাবে গড়ে তুলতে চায়। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি প্রায় সকলকেই দেখি যে এখন গ্লোবালাইজেশনের সময়, গ্লোবালাইজেশনের সময় এখন আর রাষ্ট্র গঠন নিয়ে চিন্তার দরকার। আমরা বিশ্ব নাগরিক, বাংলাদেশের নাগরিকত্বকে অবজ্ঞা করে বিশ্ব নাগরিক হয়ে গেলে সেখানে কি করে রাষ্ট্র গঠন হবে? আমরা বুঝতে পারলাম, আপনি সঠিকভাবে চিহ্নিত করেছেন। আমার মনে হয় আমাদের নেতৃত্ব এবং নীতি নির্ধারকদের সত্যিকার সদিচ্ছা এবং অঙ্গীকারের অভাবটাই আসলে এই ভাষাটিকে এগিয়ে যেতে। আচ্ছা, আমাদের আরো একটি কথা বলি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলি তাহলে সেটা হলো যে এই যে চাকমা, গারো, রাখাইন, তাদের কতগুলো ভাষা আছে। এই ভাষাগুলোকে বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে যারা ভাষা বিজ্ঞানী যে এই ভাষাগুলো বিলীয়মান। বাংলাদেশে শুধু নয়, গোটা পৃথিবী জুড়ে এরকম আরো অনেকগুলো ক্ষুদ্র জনগোষ্ঠী আছে যাদের ভাষা বিলীয়মান। তারা পার্শ্ববর্তী যে রাষ্ট্রে তারা বাস করে, পার্শ্ববর্তী যে জাতি আছে সেই জাতির ভাষাকে রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করে বিকশিত হয়। তারা যদি নিজেদের ভাষায় সীমাবদ্ধ থাকে তাহলে তাদের কোনো উন্নতি হবে না। আজকে চাকমা ভাষার জন্য আজকের পত্রিকাতেই খবর আছে যে 5টা ভাষায় কিছু বই সরকার বের করেছে, কিন্তু চাকমারা তো বাংলা পড়তে চায়, চট্টগ্রামে আসে, ঢাকায় আসে, আমেরিকা যায়, ব্রিটেনে যায়। গারোদের মধ্যেও বিদেশে না গেলে অন্তত ঢাকা পর্যন্ত গারোরা আছে, সাঁওতালরা আছে, রাখাইনরা আছে। তাদেরকে যদি আমরা তাদের ভাষায় প্রাইমারি শিক্ষাটা নেওয়ার জন্য বলি সব বিষয়ে, তাহলে আমরা কি তাদেরকে সুপরামর্শ দেব? এটা ঠিক যে তাদের মধ্যে নিজেদের মধ্যে গুটিয়ে রাখার একটা প্রবণতা আছে, শামুকের মতো, ঝিনুকের মতো। কিন্তু তারা যদি অন্যান্য জাতির মতো নিজেদেরকে বিকশিত করে, মানব জাতির মূল ধারায় আসতে চায়, তাহলেই তাদের উন্নতি সম্ভব। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে যখনই আপনি বাংলার উন্নতির কথা বলবেন তখনই কিছু লোক দাঁড়িয়ে যায় চাকমাদের ভাষার কি হবে, গারোদের ভাষার কি হবে, রাখাইনদের ভাষার কি হবে। এখানে বুঝতে হবে আমাদের যে চাকমাদের ভাষা বিলীয়মান, অর্থাৎ ধীরে ধীরে কমে যাচ্ছে। যারা তাদের সন্তান চাকমা, সেই সন্তানরা মায়ের কোলে থাকার সময় থেকেই বাংলা ভাষাও শেখে, তাদের নিজেদের ভাষার চর্চা পরিবারে থাকে, এবং বাংলা ভাষাও তাদের মাতৃভাষার মতোই তারা বাইলিঙ্গুয়াল, 2 ভাষার, এবং সারা জীবন বাংলা ভাষা নিয়ে। আসলে এটা অনেকটা দুষ্ট চক্রের মতো, কারণ এটা মোটামুটি স্বীকৃত যে একেবারে প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষা, প্রাথমিক শিক্ষাটুকু মাতৃভাষায় দেওয়াটাই যে বাঞ্ছনীয় এবং উপকারী, এটা সবাই এক বাক্যে স্বীকার করেছে, রবীন্দ্রনাথ সবাই। সেটুকু তো হতেই পারে, কিন্তু পাশাপাশি হয়তো তাদেরকে উচ্চ শিক্ষার জন্য অন্য একটি ভাষাগুলি, যেমন আমাদেরকেও ইংরেজিটা শিখতে হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন একটা প্রশ্ন এসছে, সেটাই একটা প্রশ্ন এসছে যে ঋদ্ধ জন ফজলুল হক স্যারকে অনেক ধন্যবাদ। উনি নৈরাশ্যবাদকে বিশ্বাস করতেন না। এই ব্যাপারে ওনার শিক্ষকজনদের এবং অগ্রজদের ভূমিকা প্রচুর। শিক্ষকতার নৈরাজ্যই তো সাহিত্যে, গদ্যে, পদ্যে একটা শূন্যতা আর নৈরাশ্য তৈরি করেছে। স্যারের কথায় ঢাকা ভিত্তিক আলোচনার ক্রিটিসিজম খুবই ভালো লাগলো। সুশীলতার নামে একটা নতুন ধরনের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে যেভাবে কাজ হয় সেসবও হয়তো সাহিত্য সাংস্কৃতিক চেতনার বাস্তবটাকে মূল্য দেয় না। আজ সুশীল বেছে নেবার ক্ষমতা কি জনগণের আছে? প্রতি বছর ফেব্রুয়ারিতে ভাষার একটা অদ্ভুত বিস্তার আর কর্পোরেট আবিষ্কার থেকে মন খারাপ হয়। বাংলা মিডিয়ামে পড়াতে তো মানুষের ক্রমাগত শ্রেণী বিভেদ আশ্চর্যভাবে দুঃখজনক। বাংলা বই পড়াতে লালনের পড়শি, আব্বাসুদ্দিনের মাঝি, জসিমউদ্দিনের নদী, জীবনানন্দের ঘাসফড়িং আর সত্যজিতের শাশ্বত অপু দেখাতে তো এত আগ্রহ দেখি না। কিন্তু একদিনের ভাষা দিবসে আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের মালিকদের দায়িত্বহীন আগ্রহটাই হয়তো বেশি। প্রাথমিক পর্যায়ের বাংলা বইটার বিষয়বস্তু আর ছবি দেখলে মন ভীষণ খারাপ হয়ে যায়। প্রশ্নটি করেছেন মোহাম্মদ রহমান। আপনার কি কোনো মন্তব্য আছে? না, যেগুলো কথা বলেছেন সেগুলি ঠিক। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার রূপে প্রতিষ্ঠা করার
জন্য সরকারের এবং রাজনৈতিক দলগুলো যে ভূমিকা পালন করা কর্তব্য সেই ভূমিকায় তারা নেই। এইটাও লক্ষণীয় বিষয়। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের মন্ত্রী পরিষদ, জাতীয় সংসদ, সেক্রেটারিয়েট যারা উচ্চ পদে আছেন, যদি লক্ষ্য করি যে পুলিশ বিভাগে, র্যাবে, আর্মি, নেভি, এয়ারফোর্সে, বিচার বিভাগে উচ্চ পর্যায়ের লোকদের দেখি, তাহলে তো সকলেই তাদের সন্তানকে আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এইসব রাষ্ট্রের নাগরিক করে তুলছে। তাদের একটা দ্বৈত নাগরিকের মনোভাব। এই নেতৃত্ব দিয়ে তো বাংলাদেশে রাষ্ট্রও হবে না, বাংলা ভাষার প্রতিষ্ঠাও হবে না। তবে বাংলা ভাষার প্রতি বাংলাদেশের মানুষের অনুরাগ আছে, চরম মানে প্রতিবন্ধকতা অতিক্রম করেও বাংলা ভাষা সাধারণ মানুষ টিকিয়ে রেখেছে এবং কখনো কখনো বাংলা ভাষার উত্থান হয়। বাংলা সমৃদ্ধ ভাষা। এখন যতই বিদেশে চলে যাওয়ার জন্য ব্রেইন ড্রেন যেটাকে বলতো পাকিস্তান আমলে, এখনকার ব্রেইন ড্রেন তো আরো বেশি মারাত্মক। যদি লক্ষ্য করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 2000 শিক্ষক আছে, এই 2000 শিক্ষকের মধ্যে অন্তত 500-700 শিক্ষক আছেন যারা তাদের ছেলে মেয়েদেরকে কম বয়সী আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া নাগরিক করে ফেলছে। আর্মিতে আছেন, উপরের নেভিতে আছেন, এয়ারফোর্সে আছেন, বিজেপিতে আছেন, র্যাবে আছেন, পুলিশে আছেন, তারাও তাদের ছেলে মেয়েদেরকে অন্য দেশের নাগরিক করে ফেলছে। এরাই তো আমাদের নীতি নির্ধারক, এরাই আমাদের শাসক, যে দলেরই হোক। তো এইগুলি হলো আমাদের রাষ্ট্র গঠনের এবং রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার অন্তরায়। আমাদের আলোচনার সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। আমরা দুটো প্রশ্ন নিয়ে কথা বলবো। একটি খুবই ব্যক্তিগত স্পর্শকাতর বিষয়। আপনার পুত্র জঙ্গিদের হাতে নিহত দীপন, তার হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে কিছুদিন আগে। এই রায়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এর মাধ্যমে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ উৎসাদনের কতটা শুরু হবে বলে আপনি মনে করেন? আমাদের সমাজে যেভাবে আষ্টে পৃষ্ঠে পশ্চাৎপদ চিন্তা, ধর্মীয় গোড়ামি, সংকীর্ণতা, উগ্রবাদ জেঁকে বসেছে, সেগুলো দূর করার জন্য এর ছাড়া আরো কি কি করণীয় রয়েছে এবং কি করা উচিত বলে আপনি মনে করেন? দীপন যখন মারা যায় তখন টেলিভিশন খুললেই দেখা গেছে বাবা মা, ভাই বোন কান্না করছে যে তাদের পরিবারের সন্তান নিহত হয়েছে জঙ্গিবাদীদের হাতে। এই কান্নাকাটির দৃশ্য ভয়ানক ভাবে দেখা যাচ্ছিল। একটা কথা তখন বলা হতো যে আমরা তো এরকম সংস্কৃতিতে আছি, বিচারহীনতার সংস্কৃতি, বিচার হয় না। প্রথমে মামলা নিতেই চায় না, মামলা নিলেও ওইটা ডেভেলপ করে না। এইরকম বাস্তবতায় আমি বলেছিলাম যে আমি আমার পুত্রের হত্যার বিচার চাই না। আমি তার লাশটা পুলিশের কাছে দিয়ে দিছি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকার যেটা করণীয় মনে করে সেটা করবে। তো এই কথাটা মোটামুটি পত্রপত্রিকায় খুব প্রচারিত হয়েছে। তারপরে দেখা গেল যে সরকার বিচারের ব্যবস্থা করেছে এবং দীপনের মৃত্যুর 5.5 বছর পরে একটা রায় প্রকাশিত হয়েছে, 8 জনের প্রাণদণ্ড। এই রায় দেখে অনেক লোক যারা দীপনকে জানতো, পছন্দ করতো, সকলেই এই রায়ের প্রশংসা করেছে। আমিও মনে করি যে এই রায় প্রশংসনীয়। যিনি বিচারপতি, যিনি পাবলিক প্রসিকিউটর, তারা প্রাণপণে চেষ্টা করেছেন বিষয়টা বুঝতে। আর সরকারি গোয়েন্দা বাহিনীর যে লোকেরা এই তথ্য সন্ধান করেছে তারাও প্রাণপণে চেষ্টা করেছেন। এবং শেখ হাসিনা সরকার আন্তরিকভাবেই এদের দমন করে দেশে শান্তি স্থাপন করতে চায়। দীপনের বিচারের রায় সম্পর্কে আমার এইটুকু কথা যে যদি বিচার হয়, বিচারহীনতার সংস্কৃতিতে পড়ে না থাকে, তাহলে এটা আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর হবে। কিন্তু কেবল বিচার করে দমন নীতি দিয়ে এইরকম ফান্ডামেন্টাল মৌলিক অপরাধ প্রবণতা দূর করা যাবে না। একজনকে প্রাণদণ্ড দিলে দেখা যাবে যে নতুন আরো অনেকে সামনে আসছে। কি করতে হবে? যারা এই জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে তারা ইসলামের একটা ব্যাখ্যা নিয়ে জিহাদের নামে এগুলো করছে। জিহাদ তো এরকম গুপ্ত হত্যার রাজনীতি সমর্থন করে না। মার্ক্সবাদের ক্ষেত্রেও কোনো ছোট ছোট গ্রুপ ছিল যারা গুপ্ত হত্যার মাধ্যমে বিপ্লব করতে চাইতো, কিন্তু মার্কস, এঙ্গেলস, লেনিন, মাও সেতুং, স্টালিন তাদের কারোর লেখাতে কি গুপ্ত হত্যাকে বলা হয়েছে বিপ্লব?
বিপ্লব জনগণকে নিয়ে, জনগণকে জাগিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করা, এরকম পদ্ধতিতে বিপ্লব সাধনের কথা বলেছি। কিন্তু এটাকে গুপ্ত হত্যার দিকে নিয়ে গেছে। ইসলামের ক্ষেত্রেও সেরকম আমরা শুনে আসছি, জেনে আসছি, বইপত্র দেখছি, জিহাদের কথা আছে বটে, কিন্তু জিহাদ সেটা গুপ্ত হত্যা দিয়ে হবে না। জিহাদের জন্য জনমন তৈরি করা, জনগণের সঙ্গে নিয়ে এগুলো, এইটাই। আমাদের তিতুমির কিংবা পাঞ্জাবের সৈয়দ আহমদ ব্রেলভি যেভাবে যুদ্ধ করে প্রাণ দিয়েছেন সঙ্গীদেরকে নিয়ে, এই পদ্ধতিতে কোনো ফল অর্জন করা যায় না। জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে জাগ্রত করে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উদ্দেশ্য সমাধা করা যায়। এটা ধর্ম নিয়েই হোক অথবা বিপ্লববাদী কোনো আদর্শ নিয়েই হোক, সেরকম। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থায় এইরকম জঙ্গিবাদী কর্মকাণ্ড দাঁড়াতে পারবে না। সেই রাষ্ট্র ব্যবস্থা করতে গেলে গণতান্ত্রিক ব্যবস্থা করতে হবে। গণতন্ত্র কেবল নির্বাচনের মাধ্যমে সরকার গঠন নয়, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব রকমের বিষয় অন্তর্ভুক্ত করে তার ম্যানিফেস্টো তৈরি করতে হয়। ম্যানিফেস্টোর ভিত্তিতে আপনার কর্মসূচি তৈরি করতে হয়, সময়ে সময়ে একটা লং টার্ম প্রোগ্রাম, দীর্ঘমেয়াদী কর্মসূচি, এবং দীর্ঘমেয়াদী কর্মসূচির সাথে সঙ্গতি রেখে স্বল্প মেয়াদী কর্মসূচি, তা নিয়ে সংগ্রাম করে এগোতে যেতে হয়। আমরা গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্রই মানে গ্রহণ করা উচিত। কিন্তু বর্তমানে যে লিবারেল ডেমোক্রেসি, উদার গণতন্ত্রের কথা বলা হচ্ছে ওয়াশিংটন থেকে, লন্ডন থেকে, প্যারিস থেকে, ওই গণতন্ত্র দিয়ে হবে না। আমাদের গণতন্ত্র বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের ইতিহাস, জনজীবনের বৈচিত্র্য লক্ষ্য করে আমাদের তৈরি করে নিতে হবে। এটা বুদ্ধিজীবীরা অনেকটুকু করতে পারেন, ফাইনালি রাজনীতিবিদদের করতে হবে। কিন্তু রাজনীতিবিদদের কিংবা বুদ্ধিজীবীদের মধ্যে সেই চেতনা নাই। সমাজতন্ত্রের ধারণাকে গণতন্ত্রের ধারণার সঙ্গে সমন্বিত করে নিতে হবে। জাতীয়তাবাদী চেতনা আমাদের মধ্যে থাকবে, কিন্তু আমরা সাম্রাজ্যবাদের বিরোধিতা করব, বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা করব, পরিবেশবাদের বিরোধিতা করব। জাতীয়তাবাদকে প্রত্যেক জাতির আত্মবিকাশের অবলম্বন, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আত্মবিশ্বাসের বিকাশের অবলম্বন মনে করব। একইভাবে সমাজতন্ত্রের ধারণাগুলোকে জনগণের গণতন্ত্রের অন্তর্ভুক্ত করে নিতে হবে, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, এই পদ্ধতিতে। তাহলে আমরা একটা পথ পাবো। কিন্তু গণতান্ত্রিক আদর্শকে ব্যর্থ করে যদি আমরা জঙ্গিবাদী থেকে শুধু দমন নীতি দিয়ে মুক্তি পেতে চাই, তাহলে মুক্তি পাবো না। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রশ্নটা আছে এবং সেটিও এই মুহূর্তের জন্য খুবই প্রাসঙ্গিক। 2021 সাল আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। 50 বছর পেরিয়ে এসেছে স্বাধীন বাংলাদেশ। আপনি যখন আজকে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনা দৃঢ়ভাবে বিশ্বাসী একজন মানুষ হিসেবে পেছন ফিরে তাকান, আমাদের প্রত্যাশা, আমাদের স্বপ্নের কতখানি বাস্তবায়ন হয়েছে, বা সামনে যখন দেখেন বাংলাদেশের কোন বাংলাদেশকে দেখতে চান, দেখতে পান, এই নিয়ে যদি আপনার এই মুহূর্তে স্বদেশ ভাবনাটুকু আমাদের সঙ্গে একটু ভাগ করে নিতেন। আমার একটা লিখিত বক্তব্য আছে, 28 দফা আমাদের মুক্তি উন্নতির কর্মসূচি। তাতে বাংলাদেশের জনগণের মুক্তির এবং রাষ্ট্র গঠনের জনগণের কিছু কথা তাতে আছে। তো এখন এখানে সংক্ষেপে কি বলবো, বাংলাদেশের 50 বছর, এই উপলক্ষে যদি আমরা এই 50 বছরের ইতিহাস পর্যালোচনা করি, একটা আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসা এবং আত্মশুদ্ধির মনোভাব নিয়ে, তাহলে সেটা হবে সবচেয়ে ভালো। আমাদের কৃতিত্ব, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের কৃতিত্ব 6 দফা আন্দোলন, আমাদের কৃতিত্ব যুক্তফ্রন্টের 21 দফা আন্দোলন। এইগুলোর মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে আসার পর রাজনৈতিকভাবে সেই উন্নতি সম্ভব হচ্ছে না। 1980-র দশক থেকে যে উচ্চ ফলনশীল বীজ, হাঁস, মুরগি, মাছের চাষ, সিনথেটিক ফাইবার দিয়ে কাপড় তৈরি, এইগুলো করার ফলে এখন আর্থিক সেই দারিদ্র নাই। আর্থিক দারিদ্র অনেকটুকুই কেটে গেছে, এবং এখন যদি আইন কানুন পরিবর্তন করে একটু ন্যায় বাড়াবার চেষ্টা করা হয়, তাহলে সব মানুষ খেয়ে পড়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবে। সেই দিকে আমাদের চিন্তা করা দরকার। আর গণতন্ত্রকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ব্রিটেন থেকে যে প্রচার করা হচ্ছে লিবারেল গণতন্ত্র, সেইটাকে বুঝতে হবে আমাদের। লিবারেল গণতন্ত্র মানে বড় লোকদের গণতন্ত্র। সাধারণ মানুষের, মধ্যবিত্তের, নিম্নবিত্তের এবং শ্রমজীবী মানুষের সেখানে অধিকার নাই। বড় লোকেরা দয়া করে তাদের যেটুকু দেয়, সেরকম না। সব মানুষের মর্যাদার স্বীকৃতি দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সব মানুষ সমান না,
কিন্তু সমান না হলেও প্রকৃতি যে বৈষম্য তৈরি করে দিয়েছে তার অতিরিক্ত বৈষম্য তৈরি করা উচিত না। এরকম কিছু মূলনীতি নিয়ে রাজনীতিকে পুনর্গঠিত করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আমি আপনার একটা পাঠ শুনবো, সেই পাঠের ভিতর দিয়ে আমরা অনুষ্ঠানের ইতি টানবো। তবে তার আগে আমাদের লাইভে যারা যারা দেখছেন তারা কয়েকজন কিছু মন্তব্য করেছেন, আমি শুধু মন্তব্যগুলো আপনাকে শোনাচ্ছি, যদি আপনার কিছু পাল্টা বক্তব্য থাকে আপনি করতে পারেন। রুকসানা কাজল একজন সাহিত্যিক গল্পকার, তিনি লিখেছেন, আত্মবিশ্লেষণ একটি বিরল গুণ, স্যার পারলেন। সমালোচনা সাহিত্য নিয়ে স্যারের মূল্যায়ন সঠিক, শ্রদ্ধা রইল। একজন শাহনেওয়াজ লিঙ্কন লিখেছেন, রবীন্দ্রনাথ বলেছেন মাতৃভাষায় শিক্ষা মাতৃদুগ্ধের মতো। সিবগাত চৌধুরী আমেরিকা থেকে লিখেছেন, ভেরি ইনফরমেটিভ সেশন। আর মোহাম্মদ জাহিনুল ইসলাম বলেছেন, হি স্পিক্স নাথিং বাট লজিক, লাভস হিজ ওয়ে অফ এক্সপ্রেশন। মোহাম্মদ নাফিসুর রহমান, তিনিও যুক্তরাষ্ট্র থেকে লিখেছেন যে, ঋদ্ধজন ফজলুল হক স্যারকে অনেক ধন্যবাদ এই আলোচনাগুলোকে সামনে নিয়ে আসার জন্য, বিস্তারকে অনেক ধন্যবাদ। রত্না চক্রবর্তী লিখেছেন, again and again must know and realize this. অনিন্দ অধিকারী আপনার ছাত্র লিখেছেন, স্যারের আলোচনা শুনে ভালো লাগলো, খুব ঋদ্ধ হলাম। আপনি এর পরিপ্রেক্ষিতে কি কিছু বলতে চান? আর এই মন্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে ভালো, যারা মন্তব্য করেছেন তারা মোটামুটি আমার বক্তব্য সমর্থন করেই বলেছেন, এটা ভালো। এবং কিছু কিছু প্র্যাকটিসে যাওয়া দরকার কাজ করায়। এবং সমালোচনার কথা বলছি, কিছু একটা দুইটা পত্রিকা অন্তত দরকার যারা এই জ্ঞানমূলক এবং সাহিত্যমূলক বইয়ের সমালোচনা লিখবেন। অনেক বই বের হয়, বাংলা একাডেমির মেলা উপলক্ষে গতবার প্রায় 5,000 মতন বই বেরিয়েছে। এই সব বই তো আলোচনায় আনা যাবে না। এর মধ্যে যারা পত্রিকা প্রকাশ করবেন, যারা লেখক, তাদের বিবেচনা অনুযায়ী অন্তত 10 জন বা 15 জন লেখকের 15টা বই যদি রিভিউ করা হয়, এবং সেই 15টা বইয়ের মধ্যে একটা দুইটা বইয়ের যদি বিস্তৃত রিভিউ লেখা হয়, তাহলে আমরা সমালোচনার দিকে যেতে পারবো। অন্যান্য ক্ষেত্রেও কাজ করা দরকার চিন্তার সঙ্গে। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা এখন অনুষ্ঠানের ইতি টানবো, তবে তার আগে যথারীতি আমরা আমাদের আজকে আমন্ত্রিত অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, তাকে অনুরোধ করব তার একটি লেখা থেকে অংশবিশেষ পাঠ করে আমাদের শোনাতে। আচ্ছা, আমি একটা লেখা থেকে পড়ি। এটা আমার রেনেসাঁস ও গণজাগরণ এই বইতে আছে। এই প্রবন্ধের নাম বাংলা ভাষা ও বাংলাদেশ। আমি এতে আলোচনা করেছি যে রাষ্ট্র ভাষা হিসেবে বাংলা ভাষার উপযোগিতা এবং বাংলাদেশকে জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ইংরেজি ভাষাকে নিয়ে চলবে না, বাংলা ভাষাকেই রাষ্ট্রভাষা করে এগোতে হবে। তবে জ্ঞান, বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক বাণিজ্য, এইসবের জন্য নির্দিষ্ট সংখ্যক লোকদের অবশ্যই ইংরেজি ভাষায় জানার, বোঝার যোগ্যতা ভালোভাবে অর্জন করতে হবে। সারা দেশ জুড়ে সকল লোককেই ইংরেজি শেখানোর দরকার নাই। জাতীয় পরিকল্পনা করে সেটা করা উচিত। এখন যে ইংলিশ ভাষণ ইত্যাদি করেছে, এগুলোর দ্বারা তো বাংলাদেশের ভাষারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্রেরও। আচ্ছা, আমি একটা অংশ পড়ছি এই রাষ্ট্রভাষা এবং বাংলা ভাষা এগুলো নিয়ে। গোটা ঐতিহাসিক কালব্যাপী সর্বত্র দেখা যায় মানুষের জীবনের সঙ্গে তার ভাষার কিংবা ভাষার সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক অবিচ্ছেদ্য। ভাষা ছাড়া জীবনযাপন চলে না। মানুষের আত্মবিকাশের এক পর্যায়ে তার জীবনের বিমূর্ত অঙ্গরূপে দেখা দিয়েছে ভাষা। সৃষ্টির ধারায় জীবন আগে না ভাষা আগে, এ প্রশ্নে অবশ্যই জীবনকে আগে পাওয়া যাবে। জাতি ও রাষ্ট্রের উন্নতির সঙ্গে ভাষার উন্নতি কিংবা ভাষার উন্নতির সঙ্গে জাতীয় রাষ্ট্রের উন্নতি অবিচ্ছেদ্য। কোনো জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নতি আর ভাষার উন্নতিও অবিচ্ছেদ্য। ভাষাকে উন্নত না করে আত্মনির্ভর, স্বাধীন, আর্থসামাজিক রাষ্ট্রিক উন্নতি সম্ভব হয় না। মানুষের জীবন ও পরিবেশ বিকাশশীল, ভাষাও বিকাশশীল। উন্নত জাতিগুলো তাদের ভাষার উন্নতির জন্য পরিকল্পনা নিয়ে অনেক কাজ করে। সাম্রাজ্যবাদীরা তৎপর থাকে নিজেদের ভাষার উন্নতি সাধনে এবং দুর্বল জাতিগুলোকে ভাষার দিক দিয়ে নির্ভরশীল রাখতে। ভাষা ও মানুষের জীবন এবং মানুষের জীবন ও ভাষা নিয়ে যত চিন্তা করা যায়, তথ্য সন্ধান ও বিচার বিশ্লেষণ করা যায়, ততই দুয়ের অবিচ্ছেদ্যতা ও উন্নতি সম্পর্কে ধারণা গভীর থেকে গভীরতর হয়।
এসব লক্ষ্য করে বলা যায় ভাষাকে নতুনভাবে জানা এবং ভাষায় আমরা যতটা গুরুত্ব দিই তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া আমাদের কর্তব্য। মানুষ ভাষা নিয়ে জন্মগ্রহণ করে না, জন্মের পর ভাষা আয়ত্ত করে। ভাষা আয়ত্ত করার এবং ভাষাকে বিকশিত করার সামর্থ্য মানুষের আছে। গোটা ইতিহাস জুড়ে মানুষকে এক অবস্থায় দেখা যায় না। মানুষ হয়ে ওঠা প্রাণী, এই হয়ে ওঠার বা উন্নতির প্রক্রিয়া চলমান। পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার, সেই সঙ্গে সমাজের অভ্যন্তরীণ বিরোধের মধ্য দিয়ে মানুষ বর্তমান অবস্থায় উত্তীর্ণ হয়েছে। মানুষের এই হয়ে ওঠার ও উন্নতির মূলে আছে ব্যক্তিগত ও সম্মিলিত জীবনের ইচ্ছাশক্তি, চিন্তাশক্তি ও শ্রমশক্তি। চিন্তাই ভাষা, ভাষাই চিন্তা, চিন্তা ছাড়া ভাষা হয় না, ভাষা ছাড়া চিন্তা হয় না। আদিতে মানুষের ভাষা ছিল না, মানুষই ভাষা সৃষ্টি করেছে। আদিম মানুষেরা যৌথ জীবনযাত্রার ও প্রকৃতির সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের প্রয়োজনে, নিজেদের জৈবিক সামর্থ্যের বলে নিজেদের ভাষা সৃষ্টি করেছে এবং প্রয়োজনের তাগিদেই তারা তাদের ভাষাকে বিকশিত ও উন্নত করে চলছে। কেবল বাক যন্ত্রের ক্রিয়া দিয়ে ভাষার মর্ম বোঝা যায় না। ভাষার সঙ্গে মানুষের গোটা অস্তিত্ব ও পরিবেশ জড়িত। ব্যক্তিগত ও সম্মিলিত জীবন প্রয়াসে মানুষের ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি ও শ্রমশক্তি একসঙ্গে কাজ করেছে ভাষা সৃষ্টিতে। ইংরেজি, ফরাসি, জার্মান, রুশ, চীনা, জাপানি, সংস্কৃত, হিব্রু, ল্যাটিন, আরবি, ফার্সি, বাংলা, উর্দু প্রভৃতি ভাষার ইতিহাস যতই সন্ধান করা যায় ততই এটা বেশি করে বোঝা যায় মানুষ ছাড়া আর কোনো প্রাণীর এই ভাষা সৃষ্টি করার মতো জৈবিক সামর্থ্য নেই। মানুষের মতো ক্রমাগত নিজেকে এবং নিজের পরিবেশকে উন্নত করার সামর্থ্য আর কোনো প্রাণীর নেই। অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কতগুলো প্রসঙ্গ তুলেছেন। আমরা শেষ করব, তবে তার আগে দুটো প্রশ্ন একটু আমি আপনার সামনে পেশ করতে চাই। একটা মন্তব্য মোহাম্মদ নাফিসুর রহমান করেছেন যুক্তরাষ্ট্র থেকে। আবারও, বঙ্গবন্ধু নিজেকে বিভিন্ন যুগে তৈরি করতে চেয়েছিলেন, জনগণ তাকে সহজেই গ্রহণ করেছে। তারপর 50 বছর বয়সে আমরা এখনো জাতীয় সাংস্কৃতিক নেতৃত্ব খুঁজেই চলেছি। এর বাইরে আমাদের চাটগার একজন কবি বন্ধু আছেন খালেদ হামিদি, তিনি একটি প্রশ্ন করেছেন আপনাকে, আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি উত্তর দিতে পারেন। তিনি বলেছেন যে প্রমিত ভাষায় যে আঞ্চলিক শব্দ ব্যবহৃত হচ্ছে, কবিতায় তা কি সঙ্গত? একটা কথা হলো, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ প্রথম খণ্ড যদি দেখি তাহলে এর বর্ণনা এবং সংলাপ, ডায়লগ যেগুলো আসছে সবই সাধু ভাষায়। দ্বিতীয় খণ্ডে এসে ডায়লগগুলো, সংলাপগুলো চলতি ভাষায় করেছেন, বর্ণনাটা সাধু ভাষায় রয়ে গেছে। এরপরের খণ্ডগুলোতে দেখা যায় যে সবটাই চলতি ভাষায় করছেন বা চলিত ভাষায় করছেন, এবং সেইখানে আঞ্চলিক শব্দ কিছু আসছে। একটা কথা হলো যে জাতীয় সাহিত্য যখন ভাবা হয় তখন ওই ভাষার যারা পাঠক হবেন তাদের কাছে এটা বোধগম্য হওয়া উচিত। আবুল নসর আহমদ ছিলেন যিনি ময়মনসিংহের ত্রিশাল অঞ্চলের ভাষাকে পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার জাতীয় ভাষা করতে চেয়েছিলেন। এরকম আরো কেউ কেউ আঞ্চলিক ভাষায় গুরুত্ব দিয়েছেন, কিন্তু আঞ্চলিক ভাষায় গুরুত্ব না দিয়ে জাতীয় ভাষার যে স্ট্যান্ডার্ড রূপ, প্রমিত রূপ, সেটাতে গুরুত্ব দেওয়াই ভালো। এবং এই টেলিভিশনের যুগে আরো অনেক কিছু আছে, জাতীয় ভাষাকে পরিচ্ছন্ন করে বিকশিত করা, বলা, লেখা সর্বক্ষেত্রে এটাই দরকারি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। এখানে আরেকটা মন্তব্য আমাদের এখানে জুমই করেছেন মোহাম্মদ রহমান, যে প্রুভ দ্যাট দেয়ার ইজ এ ভিভিড ডিফারেন্স বিটুইন নলেজ এন্ড উইজডম, অর্থাৎ উইজডমের অভাবটাই তিনি দেখতে পেয়েছেন আর কি আপনার সামগ্রিক আলোচনা থেকে, এবং সেটার কারণেই সম্ভবত আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারছি না। অনেক ধন্যবাদ প্রত্যেককে, বিশেষ করে ধন্যবাদ স্যার আপনাকে। আমি সবশেষে আপনাকে একটি উপসংহার মন্তব্য দিয়ে অনুষ্ঠান ইতি টানবো, তবে তার আগে একটি ঘোষণা দিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে, খুবই ব্যক্তিগত কারণে আগামী 2 সপ্তাহ অর্থাৎ 2 বৃহস্পতিবার এই সাহিত্যের অনুষ্ঠানটি, অন্তর্জাল অনুষ্ঠানটি আয়োজিত হবে না। আমরা আবার ফিরে আসব 18ই মার্চ, যে বৃহস্পতিবার সেদিন, এবং সম্ভবত আমাদের সেদিনের অতিথি হবেন অধ্যাপক যতীন সরকার, আমাদের দেশে একজন একেবারেই সম্মুখ সারি একজন চিন্তাবিদ এবং প্রগতিশীল
লেখক। তো আমরা ততদিন পর্যন্ত আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। 18 তারিখ সবাই যুক্ত হবেন। আজ আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পেশ করছি করে আমি আমাদের আজকে আমন্ত্রিত থেকে বলবো একটি উপসংহার মন্তব্য মাধ্যমে আজকে অনুষ্ঠানের ইতি টানার জন্য। ধন্যবাদ। দেখা হবে আবার। হ্যাঁ, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে 18ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় এই পাণ্ডুলিপি করে আয়োজন অনুষ্ঠানে। শুভরাত্রি।